ওয়েল, তাহলে আরো একবার তোমাদেরকে ওয়েলকাম লক্ষ্য ভেদে। আমরা শুরু করছি আজকে সেমিস্টার 3 এর অর্গানিক কেমিস্ট্রি, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। আমরা শুরু করবার আগে তোমাকে জানিয়ে দিই যে এই চ্যাপ্টারটা, অর্গানিকের এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাকে 11 এর কোন চ্যাপ্টারের একটু তোমার নলেজ প্রয়োজন সেটা আগে তোমাকে প্রথমে জানিয়ে দিই, ঠিক আছে? 11 এর যে চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, দুটো চ্যাপ্টার তোমাকে একটু পড়তে হবে। একটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জিওসি এর রিঅ্যাকশন মেকানিজম পোর্শনটা, রিঅ্যাকশন মেকানিজম পোর্শনটা। এই রিঅ্যাকশন মেকানিজম পোর্শন থেকে তোমাকে কি কি পড়তে হবে সেটাকে ক্লিয়ার করে দিই, যাতে তুমি সেইগুলো পড়ে নিতে পারো, সেগুলো রিভিশন করে নিতে পারো বিফোর ইউ স্টার্ট দিস পার্টিকুলার চ্যাপ্টার। সো রিঅ্যাকশন মেকানিজম থেকে তোমাকে পড়তে হবে প্লাস আই এফেক্ট, পড়তে হবে মাইনাস আই এফেক্ট, পড়তে হবে হচ্ছে হাইপার কনজুগেশন, আচ্ছা রেজোনেন্স, রেজোনেন্স খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে হাইপার কনজুগেশন, পড়তে হবে হচ্ছে কার্বোক্যাটায়ন, পড়তে হবে কার্বনায়ন, এদের স্টেবিলিটি অর্ডার, পড়তে হবে ফ্রি রেডিক্যাল, পড়তে হবে SN1 এর রিঅ্যাকশন, পড়তে হবে SN2 রিঅ্যাকশন, পড়তে হবে এলিমিনেশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া, পড়তে হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ যেখানে আছে, আর পড়তে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বেনজিনে যে রিঅ্যাকশন গুলো হতো। এই টোটাল পোর্শনটা তোমাকে জিওসির যে রিঅ্যাকশন মেকানিজম, জিওসি সেই রিঅ্যাকশন মেকানিজম পোর্শন থেকে পুরোটা তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, লেখাটা এটা চেপে পড়ে গেছে, চাপা হয়ে গেছে, ভালো করে লিখে দিই, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেটা কিনা বেনজিনে হয়। হোপফুলি এখন দেখা যাচ্ছে, তাহলে প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, এগুলো বিভিন্ন ফেনোমেনা। তারপরে স্টেবিলিটি অর্ডার হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিক্যাল, তাদের রিজনস। আর রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে 5টা রিঅ্যাকশন আছে, SN1, SN2, এলিমিনেশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন and ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, and ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এইটা তোমাকে গ্রিপ করতে হবে 11 এর এই পোর্শনটা। সঙ্গে সেকেন্ড যে চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের পুরো হাইড্রোকার্বন ভালো করে রেডি রাখতে হবে, কারণ হাইড্রোকার্বনে যে অ্যালকেনরা যেরকম করে রিঅ্যাকশন করে সেই অ্যালকেনের রিঅ্যাকশন এখানে আছে, অ্যালকেনদের হ্যালোজেনেশন যেটা হাইড্রোকার্বনে পড়েছে, স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন সেটাও আছে। আবার মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ অ্যালকিনের হ্যালোজেনেশন সেটাও এখানে আছে, ঠিক আছে? বেনজিন তার হ্যালোজেনেশন সেটাও এখানে আছে। তো সবই মোটামুটি পুরো হাইড্রোকার্বন তোমার ভালো রকম গ্রিপে থাকতে হবে, তবে এই চ্যাপ্টারটা গ্রিপ করতে পারবে। এবারে চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট আপডেট। এই পোর্শনটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনে নাও। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার শুরু করবার আগে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার শুরু করবার আগে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কি আপডেট? হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা হচ্ছে তোমার কি টু দা অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে ঢোকার এটা হচ্ছে রাস্তা। 12 অর্গানিক কেমিস্ট্রি হিউজ এন্ড ভাস্ট, তাই এই চ্যাপ্টারটাকে যদি তুমি গ্রিপে আনতে পারো তোমার বাকি অর্গানিক কেমিস্ট্রি যথেষ্ট ইজি থাকবে। আর যদি এই চ্যাপ্টারে গ্রিপ আনতে না পারো তাহলে বাকি অর্গানিক কেমিস্ট্রি দুঃস্বপ্ন হয়ে যাবে। এটা কিন্তু একদম ফার্স্ট ক্লাসে আমি তোমাদের জানিয়ে দিলাম যে পুরো ভালো করে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন তার সমস্ত রিঅ্যাকশনস, মেকানিজম, খুঁটিনাটি ডিটেলস ভালো করে স্টাডি করো, কারণ এখানে অনেক রিঅ্যাকশনস পরবর্তী চ্যাপ্টারগুলোতে কমনও পড়তে চলেছে। মানে এক রিঅ্যাকশন দেখবে এই চ্যাপ্টারও পড়েছো, আবার পরের চ্যাপ্টারে অ্যালকোহল ফেনল ইথার সেখানেও পড়বে। তাই এই চ্যাপ্টারে গ্রিপ আনা তোমার জন্য ম্যান্ডেটরি, কারণ এখান থেকে কোশ্চেন্সও আসবে এবং এই চ্যাপ্টারে গ্রিপ না হলে বাকি অর্গানিক একদম দুঃস্বপ্ন হয়ে যেতে চলেছে। তাই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনকে নিয়ে সিরিয়াস থেকো। শুরু করছি আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। প্রথমে আমরা দেখবো ক্লাসিফিকেশন। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বলতে আমরা কি বুঝি, একদম ক্লাসিফিকেশন থেকে শুরু করছি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখব। ক্লাসিফিকেশন,
তো ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমটা 1 নাম্বার হচ্ছে হ্যালো অ্যালকেন কাদেরকে বলে? হ্যালো অ্যালকেন যাদেরকে বলে তাদের আরো একটা নাম আছে, কি বলে বলতো তাদের? তাদের বলে অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে? সো হ্যালো অ্যালকেন দেখছি প্রথমে। ফর এক্সাম্পল, এইটা একটা হ্যালো অ্যালকেন CH3Cl, এখানে এইটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। কেন এটাকে হ্যালো অ্যালকেন বলছি? কারণ এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ আর এটা হচ্ছে হ্যালাইড গ্রুপ। তাই এদের মধ্যে অ্যালকিল এবং হ্যালাইড দুজনেই আছে, তাই এদেরকে আরো একটা নামে বলে, কি বলে বলতো? অ্যালকিল হ্যালাইড। এরা সকলে অ্যালকিল হ্যালাইড। দেখো অ্যালকিল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ, সঙ্গে হ্যালোজেন আছে, হ্যালাইড আছে, তাই এরা হচ্ছে অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে? এরা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। সবেতেই আছে হচ্ছে অ্যালকিল গ্রুপ এবং সঙ্গে আছে হচ্ছে হ্যালোজেন, হ্যালাইড। অ্যালকিল গ্রুপ গুলো বিভিন্ন রকম হচ্ছে, বাল্কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অ্যালকিল গ্রুপ গুলো সাইজে বড় হয়ে যাচ্ছে, কিন্তু অ্যালকিল গ্রুপের সঙ্গেই আছে হ্যালাইড। তাহলে সবগুলোতে দেখতে পাচ্ছি এটা অ্যালকিল গ্রুপ, এটা হ্যালাইড, এটা অ্যালকিল গ্রুপ, এটা হ্যালাইড, এই পুরোটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটা হ্যালাইড। তার মানে অ্যালকিল গ্রুপ এবং হ্যালাইড আছে, তাই এই কম্পাউন্ড গুলো সবগুলোকে একসাথে বলা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড, হ্যালো অ্যালকেন গুলোর আরেকটা নাম হচ্ছে অ্যালকিল হ্যালাইড। যেখানে হ্যালোজেনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, সেই কার্বনটাকে মেইন কার্বন ধরবো। এবার হ্যালোজেনটা যে মেইন কার্বনে অ্যাটাচ, ওর সঙ্গে আর কতগুলো কার্বন অ্যাটাচ, তার উপরে ঠিক হবে অ্যালকিল হ্যালাইডটা কত ডিগ্রি। অর্থাৎ দেখতে পাচ্ছি হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ সেটা হচ্ছে মেইন কার্বন, এবং সেই কার্বনে আরো 3টে কার্বন অ্যাটাচ। তার মানে দিস ইজ দ্য মেইন কার্বন, সেই কার্বনে আরো 3টে কার্বন অ্যাটাচ আছে। হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ সেই কার্বনটা মেইন কার্বন, তার সঙ্গে আরো 3টে কার্বন অ্যাটাচ, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন এবং এই কম্পাউন্ড হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। একই রকম ভাবে হ্যালোজেনটা যে কার্বন আছে সেই কার্বনটা হচ্ছে মেইন কার্বন, এবং সেই কার্বনের সঙ্গে আরো 2টো কার্বন অ্যাটাচড আছে, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন এবং এই অ্যালকিল হ্যালাইডটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। সিমিলারলি হ্যালোজেনটা যে কার্বন আছে সেই কার্বনটা হচ্ছে মেইন কার্বন, সেই কার্বনে আর একটাই কার্বন অ্যাটাচ আছে, তাই সেই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি এবং এই অ্যালকিল হ্যালাইডটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। একই রকম ভাবে এখানে হ্যালোজেনটা যে কার্বনে আছে সেই কার্বনে আর কোনো কার্বন নেই, তাই এটা হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। তাহলে এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বা মিথাইল হ্যালাইড। এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কোন কার্বনটাকে কনসার্ন ধরেছি? সেই কার্বনটাকে কনসার্ন ধরেছি যে কার্বনটার সঙ্গে হ্যালোজেনটা অ্যাটাচড। হ্যালোজেনটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাই না? এই হ্যালোজেন ফাংশনাল গ্রুপ যে কার্বনে অ্যাটাচড সেটা হচ্ছে আমার কনসার্ন কার্বন, মেইন কার্বন। সেই কার্বনটার সঙ্গে আর কটা কার্বন অ্যাটাচড, ডিপেন্ডিং অন দ্যাট 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি বা প্রাইমারি হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইডকে আমরা আইডেন্টিফাই করছি। এরা সকলেই হচ্ছে অ্যালকিল হ্যালাইড এবং এরা হচ্ছে সবাই হ্যালো অ্যালকেনস। চলে আসছে এবার আমরা হ্যালো অ্যালকিনস। হ্যালো অ্যালকিনস, তো হ্যালো অ্যালকিনস আবার কত রকমের হতে পারে? 2 নাম্বার হচ্ছে হ্যালো অ্যালকিনস। আচ্ছা, হ্যালো অ্যালকেনে আরো একটা জিনিস বলে দিই, হ্যালো অ্যালকেনে যে কার্বনটার সঙ্গে হ্যালোজেনটা অ্যাটাচড এই কার্বনটা কিন্তু sp3 কার্বন। কার্বনটার সঙ্গে আর যেই থাকুক না কেন এই কার্বনটা sp3 কার্বন, ঠিক আছে? হ্যালোজেনটা এক্সটা হচ্ছে এখানে হ্যালোজেন, এক্স হচ্ছে হ্যালোজেন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা ইচ্ছা বলতে পারো। হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচড ওই পার্টিকুলার কার্বনটা কিন্তু sp3 কার্বন, কারণ ওই কার্বনে সবই সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড মানে আমরা জানি sp3 কার্বন, রাইট? আচ্ছা, চলে আসছি হ্যালো অ্যালকিন। হ্যালো অ্যালকিনের মধ্যে দুটো ক্যাটাগরি আসে। হ্যালো অ্যালকিনে কি আছে? দুটো ক্যাটাগরি আছে। প্রথমটাকে বলা হচ্ছে ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড দেখি এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো ভিনাইল হ্যালাইড। তো ভিনাইল হ্যালাইড কারা? ধরো ফর এক্সাম্পল এরকম একটা হ্যালো অ্যালকিন আছে। প্রথম কথা দেখতে হবে এটা সত্যি হ্যালো অ্যালকিন কিনা। হ্যাঁ, নো ডাউট এটা হ্যালো অ্যালকিন, কারণ হ্যালোজেনটা একটা যে কার্বনে অ্যাটাচ সেইখানে একটা অ্যালকিন গ্রুপও আছে, তাহলে এটা একটা হ্যালো অ্যালকিন, কারণ অ্যালকিন গ্রুপও আছে হ্যালোজেনও আছে, হ্যালো অ্যালকিন। এবার এই হ্যালো অ্যালকিনের ভালো করে দেখো, ডাবল বন্ডেড কার্বন গুলোকে কি বলে? ডাবল বন্ডেড কার্বন গুলোকে বলে ভিনাইল কার্বন। এবারে ভিনাইল কার্বনের সঙ্গেই তো হ্যালোজেনটা আছে, তাই না? তার মানে এটা হচ্ছে এই গ্রুপটা কি? এই গ্রুপটা হচ্ছে ভিনাইল গ্রুপ, কারণ কার্বন দুটোকে বলছি ভিনাইল কার্বন, গ্রুপটা হচ্ছে ভিনাইল গ্রুপ। এটা হচ্ছে হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালাইড। তাহলে ভিনাইল কার্বনের সঙ্গে, ভিনাইল কার্বনগুলোর সঙ্গে বা ভিনাইল গ্রুপের সঙ্গে হ্যালোজেনটা আছে, তাই এটা ভিনাইল হ্যালাইড। ক্লিয়ারলি ভিনাইল কার্বন কোনগুলো? ডাবল বন্ডের যে কার্বনগুলো, ডাবল বন্ডে যে কার্বনগুলো অ্যাটাচ, দে আর ভিনাইল কার্বন। তো ডাবল বন্ডেড কার্বন তারা ভিনাইল কার্বন, সেই কার্বনে হ্যালোজেন আছে, সো ভিনাইল হ্যালাইড। ক্লিয়ার? ক্লিয়ার, মাথায় ঢুকেছে? তাহলে ভিনাইল হ্যালাইডে হ্যালোজেনটা কোন কার্বনে অ্যাটাচড? sp2 না sp3? সো এটা হচ্ছে আমাদের হ্যালোজেন, এটা হচ্ছে আমাদের ভিনাইল কার্বনটা। এই কার্বনটা কিন্তু sp2, কারণ ডাবল বন্ডেড কার্বন। তাহলে ভিনাইল হ্যালাইডে হ্যালোজেনটা কিন্তু sp2 কার্বনে অ্যাটাচড। ক্লিয়ার? পরেরটা হচ্ছে আমাদের অ্যালাইল হ্যালাইড।
তাহলে আবার জানতে হবে অ্যালাইল কার্বন কোনগুলো, অ্যালাইল হ্যালাইড। চলো দেখা যাক। ভিনাইল কার্বনের পাশের কার্বনকে বলে অ্যালাইল কার্বন। ভালো করে দেখবে কোনটা অ্যালাইল কার্বন। এই কার্বন দুটো হচ্ছে ভিনাইল কার্বন, এই কার্বন দুটো কি, এই কার্বন দুটো ডাবল বন্ডেড কার্বন, ডাবল বন্ডেড কার্বন গুলোকে আমরা বলি ভিনাইল কার্বন। ভিনাইল কার্বনের পাশের কার্বন যাকে কিনা আলফা পজিশন বলে, এই আলফা পজিশনের কার্বনটাকে আমরা বলি অ্যালাইল কার্বন। তাহলে দুটো টার্ম জানলাম, আলফা পজিশন আর অ্যালাইল কার্বন। যে কোনো যে কনসার্ন যে মেন তার পাশের পজিশন হচ্ছে আলফা পজিশন, আর মেনটা যদি ডাবল বন্ড হয় তাহলে ওই পাশের আলফা পজিশনটাকে বলা হয় অ্যালাইল। তার মানে দেখতে পাচ্ছি মেন কারা, এই ভিনাইল কার্বন দুটো হচ্ছে মেন কার্বন, তার পাশের পজিশনটা আলফা পজিশন। যেহেতু ভিনাইলটা মেন কার্বন, দুটো ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের আলফা পজিশনে যে থাকে সেই কার্বনকে বলে অ্যালাইল কার্বন। তাহলে এটা অ্যালাইল কার্বন। তাহলে অ্যালাইল কার্বনে হ্যালোজেনটা আছে, অ্যালাইডটা কোথায় আছে, অ্যালাইল কার্বনে হ্যালাইড আছে, তাই এটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড। অ্যালাইল কার্বনে হ্যালাইড আছে তাই এটা অ্যালাইল হ্যালাইড। এখন দেখতে হবে এই অ্যালাইল হ্যালাইডটার সঙ্গে আর কটা কার্বন আছে অ্যালাইল হ্যালাইডটার সঙ্গে। তার মানে অ্যালাইল কার্বন কোনটা দেখি, আমাদের এটা হচ্ছে অ্যালাইল কার্বনটা। এই অ্যালাইল কার্বনের সঙ্গে একটাই কার্বন অ্যাটাচড, ভালো করে দেখবে আমাদের এটা হচ্ছে অ্যালাইল কার্বনটা, এই অ্যালাইল কার্বনের সঙ্গে আর একটাই কার্বন অ্যাটাচড। তার মানে এইখানে আমরা বলতে পারি এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, এবং সেই কারণে এটা 1 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড। কারণ অ্যালাইল কার্বনটা একটা 1 ডিগ্রি কার্বন, কারণ অ্যালাইল কার্বনের সঙ্গে একটাই কার্বন অ্যাটাচড যেটা কিনা ফিনাইল কার্বনটা, এটা 1 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড। পরের এক্সাম্পলটা দেখি চলো। সেকেন্ড এক্সাম্পল, প্রথম কথা এটা কি অ্যালাইল, হ্যাঁ নো ডাউট অ্যালাইল, কারণ ভিনাইল, ভিনাইলের পাশের জন্য হচ্ছে আলফা, এবং আলফা পজিশনটাই হচ্ছে অ্যালাইল। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে ভিনাইল, তাই তো এরাই হচ্ছে ভিনাইল। ভিনাইল কার্বন গুলো মেন অ্যাকচুয়ালি এখানে, তো ভিনাইল কার্বন গুলো মেন, তার পাশের আলফা পজিশন, আলফা পজিশনটাই হচ্ছে অ্যালাইল। তার মানে অ্যালাইল কার্বনে হ্যালোজেন আছে, তার মানে নো ডাউট এটা হচ্ছে অ্যালাইল কার্বনে হ্যালোজেন আছে, সো নো ডাউট এটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড। এবারে ওই অ্যালাইল কার্বনটা যেটা কিনা আমার মেন কার্বন, ওই কার্বনে আর কটা কার্বন আছে, অ্যালাইল কার্বন, এই অ্যালাইল কার্বনে কটা কার্বন আছে, এই যে অ্যালাইল কার্বন সেখানে দুটো কার্বন আছে, একটা দুটো, অ্যালাইল কার্বনটার সঙ্গে দুদিকে দুটো কার্বন অ্যাটাচড। তার মানে অ্যালাইল কার্বনটা এটা 2 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড, কারণ অ্যালাইল কার্বনটাই 2 ডিগ্রি, তাই ওই কার্বনটা 2 ডিগ্রি বলে পুরো অ্যালাইল হ্যালাইডটাই হয়ে গেল 2 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড। একই রকম ভাবে আরো একটা দেখে নি চলো। বুঝতেই পারছো আমি 3 ডিগ্রি ড্র করতে চলেছি, কারণ অ্যালাইল কার্বনটাকে খুঁজে নাও, দেখো তার সঙ্গে 3টে কার্বন অ্যাটাচ, তাহলে বুঝবে এটা 3 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড। নিশ্চয়ই বুঝতে পেরে গেছে অ্যালাইল কার্বন কোনগুলো। সেই কার্বন দুটো কি, এই কার্বন দুটো হচ্ছে ভিনাইল কার্বন, রাইট, ভিনাইল কার্বন। ভিনাইল কার্বনের রেসপেক্টে পাশের পজিশনটা কোনটা, আলফা, এইটা হচ্ছে পাশের পজিশন। তাহলে এই পাশের পজিশনে কার্বনটা কি, এটা নো ডাউট অ্যালাইল কার্বন, রাইট, এটা হচ্ছে তোমার অ্যালাইল কার্বন, এই কার্বনটা অ্যালাইল কার্বন, রাইট। তাহলে এটা যদি অ্যালাইল কার্বন হয়, অ্যালাইল কার্বনে কে অ্যাটাচড, হ্যালাইড অ্যাটাচড, তাহলে অ্যালাইল কার্বনে হ্যালাইড অ্যাটাচড। তাহলে এই দুটো কার্বন ডাবল বন্ডেড কার্বন, ভালো করে দেখো এটাকে, ডাবল বন্ডেড কার্বন হচ্ছে ভিনাইল কার্বন। ভিনাইল কার্বনের রেসপেক্টে পাশের আলফা পজিশন হচ্ছে অ্যালাইল কার্বন, অ্যালাইল কার্বনে হ্যালোজেন অ্যাটাচ, তাহলে এটা হ্যালাইড অ্যাটাচ, তাহলে এটা অ্যালাইল হ্যালাইড। এবারে অ্যালাইল কার্বনটা কত ডিগ্রি অ্যালাইল কার্বন, অ্যালাইল কার্বনটার সঙ্গে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, অ্যালাইল কার্বনটার সঙ্গে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে কার্বন অ্যাটাচড, অ্যালাইল কার্বনে 3টে কার্বন অ্যাটাচড। তার মানে এটা হলো এই অ্যালাইল কার্বনটা হলো 3 ডিগ্রি কার্বন, এবং এই কম্পাউন্ডটা হলো 3 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড। তাহলে অ্যালাইল হ্যালাইডও দেখতে পাচ্ছি 3 রকমের হতে পারে, একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড, আর 3 ডিগ্রি অ্যালাইল হ্যালাইড। কি করে, কিসের উপর ডিপেন্ড করছে, হ্যালোজেনটা যে অ্যালাইল কার্বনে অ্যাটাচ, তাহলে প্রথমে লিখতে হবে হ্যালোজেনটা কি অ্যালাইল কার্বনে অ্যাটাচ না হ্যালোজেনটা ভিনাইল কার্বনে অ্যাটাচ। ভিনাইল কার্বন কোনগুলো, ডাবল বন্ডেড কার্বন, ডাবল বন্ডেড কার্বনে ডাইরেক্টলি হ্যালোজেন অ্যাটাচ, কোনো পাশে আলফা পজিশন নেই, তাই এটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। এখানে ডাবল বন্ডেড কার্বন, সেখানে হ্যালোজেন নেই, তার পাশের কার্বন আলফা কার্বন, অ্যালাইল কার্বন, সেই কার্বনে হ্যালোজেন আছে, তাই অ্যালাইল হ্যালাইড। এবারে অ্যালাইল কার্বনটা দেখলাম, আলফা কার্বনটাকে দেখলাম, যেটা কিনা ভিনাইল তার পাশের কার্বনটা, ভিনাইল কার্বন দুটোর পাশের কার্বনটা হচ্ছে অ্যালাইল কার্বন, আলফা পজিশন। ওই আলফা পজিশন অ্যালাইল কার্বনটা কত ডিগ্রি, ওই আলফা পজিশন অ্যালাইল কার্বনে আর একটাই কার্বন অ্যাটাচড, তাহলে 1 ডিগ্রি, দুটো কার্বন অ্যাটাচড 2 ডিগ্রি, 3টে কার্বন অ্যাটাচড 3 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে অ্যালাইল হ্যালাইড, তার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। এরা সকলেই হচ্ছে হ্যালোঅ্যালকিনস। এরকম ভাবে আমরা দেখবো এখন হ্যালোঅ্যালকাইন। হ্যালোঅ্যালকাইন, হ্যালোঅ্যালকাইন মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যালকাইন কার্বন হবে,
এবং সেইখানে হ্যালোজেন থাকবে, যেমন এইটা। যেমন এইটা, এখানে দেখো হ্যালোজেনটা কোন কার্বনে অ্যাটাচড? অ্যালকাইন কার্বন। সেগুলো অ্যালকাইন কার্বন। অ্যালকাইন কার্বনে এটা হচ্ছে এই কার্বন গুলো হচ্ছে অ্যালকাইন কার্বন। অ্যালকাইন কার্বনে হ্যালোজেন অ্যাটাচড। অ্যালকাইন কার্বন, সেখানে হ্যালোজেন অ্যাটাচড। এগুলো হচ্ছে সবই অ্যালকাইন কার্বন। ট্রিপল বন্ডেড কার্বন, সেখানে হ্যালোজেন অ্যাটাচড। তাহলে এটা হচ্ছে হ্যালো অ্যালকাইন। আচ্ছা, এখানে আমরা দেখে নিই। এখানে তো দেখলাম হচ্ছে ভিনাইল হ্যালাইডে, ভিনাইল হ্যালাইডে হ্যালোজেনটা যে কার্বনে থাকে সেটা sp2। অ্যালাইল হ্যালাইডে হ্যালোজেনটা যে কার্বনে থাকে সেটা কি বলো? অ্যালাইল হ্যালাইড। অ্যালাইল হ্যালাইড কাকে বলছি? অ্যালাইল হ্যালাইড হচ্ছে এইটা, সি ডাবল বন্ড সি, তার পাশের কার্বনটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড। এইখানে হ্যালোজেন আছে। কোনটা অ্যালাইল কার্বন? এই কার্বনটা অ্যালাইল কার্বন, তাই তো? দিস ইজ দ্য অ্যালাইল কার্বন। এই কার্বনটা হচ্ছে অ্যালাইল কার্বন, রাইট? তাহলে যে কার্বনে হ্যালোজেনটা আছে সেই কার্বনটা কত ডিগ্রি? এই কার্বনটা কিন্তু sp3। তাহলে এখানে কিন্তু অ্যালাইল কার্বন যেটা, যেখানে কিনা হ্যালোজেনটা আছে, ওই কার্বনটা sp3, কারণ ওই কার্বনটা কিন্তু সিঙ্গেল বন্ডেড কার্বন। তাহলে ভিনাইল কার্বনে হ্যালোজেন থাকলে হ্যালোজেনটা sp2 এর সঙ্গে অ্যাটাচড। ভিনাইল কার্বনে হ্যালোজেন থাকলে হ্যালোজেনটা sp2 কার্বনের সঙ্গে অ্যাটাচড। কিন্তু অ্যালাইল কার্বনে হ্যালোজেন থাকলে ওটাও হ্যালো অ্যালকিনস, কিন্তু অ্যালাইল কার্বনে হ্যালোজেন আছে, হ্যালোজেনটা sp3 কার্বনের সঙ্গে অ্যাটাচড। ক্লিয়ার? কারণ সিঙ্গেল বন্ডেড কার্বন। তাহলে এখানে বলো হ্যালোজেন গুলো কোন কার্বনের সঙ্গে অ্যাটাচড? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে হ্যালোজেনটা, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি হ্যালোজেনটা sp কার্বনের সঙ্গে অ্যাটাচড। কারণ ট্রিপল বন্ডেড কার্বনকে আমরা বলি sp কার্বন, তাহলে এখানে হ্যালোজেনটা sp কার্বনের সঙ্গে অ্যাটাচড। তাহলে নিশ্চয়ই তোমরা ডিফারেন্সিয়েশন গুলো বুঝতে পারছো। এই এতগুলো যে কম্পাউন্ড দেখলাম, কি কি দেখলাম? হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যালকিনের মধ্যে দেখলাম প্রাইমারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। হ্যালো অ্যালকিন, ভিনাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড। হ্যালো অ্যালকাইন, এই সব কম্পাউন্ড গুলোকে একসাথে বলে অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। কেন? কারণ এরা ওপেন চেইন কম্পাউন্ড, এখানে কোনো অ্যারোমেটিক রিং নেই, সো দে আর অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। তাহলে এই সব কটা কম্পাউন্ডস কে আমরা একসাথে বলতে পারি হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যালকাইন, সবাই হচ্ছে বেসিক্যালি অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, অ্যালিফ্যাটিক হ্যালোজেন কম্পাউন্ডস, অ্যালিফ্যাটিক হ্যালোজেন কম্পাউন্ডস। এরা সবাই হচ্ছে একসাথে অ্যালিফ্যাটিক হ্যালোজেন কম্পাউন্ডস। এর মধ্যে হ্যালো অ্যালকেনসও পড়ছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যাই কিছু আছে না কেন, হ্যালো অ্যালকিনসও পড়ছে। ভিনাইল, অ্যালাইল, অ্যালাইলের মধ্যে আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যাই আছে না কেন, হ্যালো অ্যালকাইনসও পড়ছে। সবাই হচ্ছে ওপেন চেইন কম্পাউন্ড, তাই এদেরকে বলা হচ্ছে অ্যালিফ্যাটিক হ্যালোজেন কম্পাউন্ড। ওপেন চেইন কম্পাউন্ড এরা সকলে, রাইট? তাই এরা হচ্ছে অ্যালিফ্যাটিক হ্যালোজেন কম্পাউন্ড। ওকে, এবার আমরা চলে যাচ্ছি অ্যারোমেটিক, দ্যাট ইজ হ্যালো অ্যারিনস এ চলে যাচ্ছি। হ্যালো অ্যারিনস ক্লাসিফিকেশন দেখলাম, তাহলে হ্যালো অ্যালকেনস এর কমপ্লিট ক্লাসিফিকেশন আমরা দেখলাম। এখন শুরু করছি আমরা হ্যালো অ্যারিনস। চলো দেখা যাক 4 নাম্বার হ্যালো অ্যারিনস। তাহলে হ্যালো অ্যারিনস কারা সেটা দেখতে হবে, এবং এদের আবার দুটো ক্লাসিফিকেশন আছে। হ্যালো অ্যারিনস কারা? হ্যালো অ্যারিনস এর মধ্যে প্রথমটা যেটা, তাদেরকে আমরা বলছি অ্যারাইল হ্যালাইড। কি বলছি? অ্যারাইল হ্যালাইড। প্রথম ক্যাটাগরিটাকে বলছি অ্যারাইল হ্যালাইড। কারা তারা? অ্যারাইল হ্যালাইডের আরো একটা নাম আছে, এদেরকে বলছি রিং সাবস্টিটিউটেড হ্যালো অ্যারিনস। রিং সাবস্টিটিউটেড হ্যালো অ্যারিনস। এর মানেটা কি আবার দেখো, এটা হচ্ছে বেনজিন রিং। বেনজিন রিং কে, বেনজিন রিং এ আমরা জানি 6টা হাইড্রোজেন থাকে। কোন একটা হাইড্রোজেনের জায়গায় একটা হ্যালোজেন ঢুকে পড়েছে, দিয়ে হয়েছে ক্লোরোবেনজিন। কোন একটা হাইড্রোজেনের জায়গায় একটা হ্যালোজেন ঢুকে পড়ে হয়েছে ক্লোরোবেনজিন। তার মানে হাইড্রোজেনটা ছিল কোথায়? বেনজিন রিং এই হাইড্রোজেনটা ছিল, রাইট? আর বেনজিন রিং এই যে হাইড্রোজেনটা ছিল সেটাই রিপ্লেস হয়ে গেছে, দিয়ে সেখানেই হ্যালোজেন ঢুকেছে। তাহলে হ্যালোজেনটা কোথায় ঢুকলো? হ্যালোজেনটা রিং এই ঢুকলো, বেনজিন রিং এই ঢুকলো। কারণ হ্যালোজেনটা ডাইরেক্টলি বেনজিন কার্বনের সঙ্গেই অ্যাটাচড, বেনজিন রিং এই অ্যাটাচড। বেনজিন রিং এর হাইড্রোজেনটাই রিপ্লেস হয়ে গেছে, এবং বেনজিন রিং এর হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে সেখানেই হ্যালোজেন ঢুকে পড়েছে। তাই এটাকে বলছি আমরা রিং সাবস্টিটিউটেড, অর্থাৎ রিং এর থেকে, বেনজিন রিং থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করেছে এবং সেইখানে হ্যালোজেনটা ঢুকেছে। তাই এটাকে আমরা কি বলছি? রিং সাবস্টিটিউটেড হ্যালো অ্যারিনস। রিং সাবস্টিটিউটেড হ্যালো অ্যারিনস। এটাকে আমরা বলছি অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড কেন? কারণ এই পুরো বড় গ্রুপটা, অ্যারোমেটিক যে গ্রুপটা, তাকে বলে অ্যারাইল গ্রুপ, আর এটা তো হ্যালোজেন, হ্যালাইড। অ্যারাইল গ্রুপ এবং হ্যালাইড, তাই বলছি অ্যারাইল হ্যালাইড। তাহলে চলো আরো দু একটা এক্সাম্পল দেখে নি। এগুলো সবাই হচ্ছে অ্যারাইল হ্যালাইড।
অর্থাৎ রিং সাবস্টিটিউটেড, অর্থাৎ রিং এর বেনজিনের সঙ্গেই হ্যালোজেন ঢুকে পড়েছে, এরা অ্যারাইল হ্যালাইড, রিং সাবস্টিটিউটেড, রিং এর সঙ্গেই বেনজিনের সঙ্গেই হ্যালোজেনটা ঢুকে পড়েছে, এরা সকলেই হচ্ছে অ্যারাইল হ্যালাইড, এরা হচ্ছে সকলেই অ্যারাইল হ্যালাইড। কেন? কারণ রিং এর সঙ্গেই হ্যালোজেনটা ডাইরেক্টলি অ্যাটাচড, বেনজিন যে রিং 6 মেম্বার রিং C6, ওই রিং এর কার্বনের সঙ্গেই হ্যালোজেনটা ডাইরেক্টলি অ্যাটাচড, তাই এরা হচ্ছে রিং সাবস্টিটিউটেড, রিং এরই হাইড্রোজেনকে রিপ্লেস করে হ্যালোজেন ঢুকছে, তাই রিং সাবস্টিটিউটেড অ্যারাইল হ্যালাইডস এরা, কারণ অ্যারাইল গ্রুপ এটা, হ্যালোজেনটা হচ্ছে হ্যালাইড গ্রুপ এটা, তাহলে এটা হচ্ছে রিং সাবস্টিটিউটেড অ্যারাইল হ্যালাইড বা নরমাল অ্যারাইল হ্যালাইড বলতে পারি। ওকে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হ্যালোয়ারিন। আচ্ছা, সেকেন্ড টাইপ অফ হ্যালোয়ারিনটা কি আছে? সেকেন্ড টাইপে যাওয়ার আগে এখানে হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচড সেই কার্বনটা sp2 কার্বন, খেয়াল রাখতে হবে কারণ সেটা ডাবল বন্ডেড কার্বন। হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচড সেটা sp2 কার্বন, হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচড সেটা ডাবল বন্ডেড কার্বন এবং sp2 কার্বন, তার মানে এখানে হ্যালোজেনটা sp2 কার্বনের সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকে, ঠিক আছে, কারণ ডাবল বন্ডেড কার্বন, সো sp2 কার্বন। আচ্ছা, চলে আসছি আমরা অ্যারাইল হ্যালাইডের পরের ক্লাসিফিকেশনটাতে, বি নাম্বার, সেটা হচ্ছে অ্যারাইলকিল হ্যালাইড। অ্যারাইলকিল হ্যালাইড এদেরকে আবার কি বলে? এরা হচ্ছে সাইড চেইন সাবস্টিটিউটেড। নাম থেকেই বুঝতে পারছি যে রিং এর সঙ্গে হ্যালোজেন অ্যাটাচ থাকবে না, হ্যালোজেন মনে হয় কোনো সাইড চেনে থাকবে, কারণ আগেরটা ছিল রিং সাবস্টিটিউটেড, এবং যখনই বলেছিলাম রিং সাবস্টিটিউটেড হ্যালোয়ারিনস মানে ছিল রিং এর সাথে হ্যালোজেনটা অ্যাটাচ, এটাকে বলছি সাইড চেইন সাবস্টিটিউটেড হ্যালোয়ারিনস, মানে নিশ্চয়ই হ্যালোজেনটা রিং এর সঙ্গে, বেনজিন রিংটার সঙ্গে অ্যাটাচ নয়, সাইড চেনে অ্যাটাচ। তো দেখা যাক, এই হচ্ছে বেনজিন রিং, এই হচ্ছে এর একটা সাইড চেন, সাইডে একটা কার্বন তৈরি হচ্ছে, সাইড চেন, এই সাইড চেন কার্বনটার সঙ্গে একটা হ্যালোজেন আছে, তাহলে এটা হচ্ছে অ্যারাইলকিল হ্যালাইড। কেন অ্যারাইলকিল? কারণ এখানে, আচ্ছা আরে একটা যদি এক্সাম্পল দেখে নিন তারপরে আসছি, ভালো করে দেখো, বেনজিন রিং এ কিন্তু হ্যালোজেনটা নেই, এটা বেনজিন রিং, এটা হচ্ছে একটা সাইড চেন তৈরি হচ্ছে, বেনজিন রিং থেকে একটা সাইড চেন তৈরি হচ্ছে, সাইড চেনে গিয়ে হ্যালোজেনটা আছে, তাই বলছি অ্যারাইলকিল হ্যালাইডস, মানে অ্যারাইল এবং অ্যালকিল দুজনেই আছে। কেমন করে আছে দেখো, এই গ্রুপটা অ্যারাইল গ্রুপ, এই গ্রুপটা অ্যালকিল গ্রুপ, এবং এটা হচ্ছে হ্যালাইড, তাই অ্যারাইল অ্যালকিল দুজনেই আছে, তাই অ্যারাইলকিল হ্যালাইড একসাথে জুড়ে দিলে অ্যারাইলকিল হ্যালাইড। এবং এখানে দেখতে পাচ্ছি হ্যালোজেনটা সাইড চেনে, হ্যালোজেনটা সাইড চেনে, বেনজিন রিং এ ডাইরেক্টলি নয়, তাই একে রিং সাবস্টিটিউটেড তো বলতে পারছি না, বলছি সাইড চেন সাবস্টিটিউটেড। ওকে, আরো একটা এক্সাম্পল দেখে নি, চলো। সাইড চেন সাবস্টিটিউটেড, সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি হ্যালোজেনটা আছে সাইড চেনে, ক্লিয়ারলি বুঝতে পারছি হ্যালোজেনটা সাইড চেনে আছে, যদি এটা হ্যালোয়ারিন, কারণ আলটিমেটলি তো অ্যারোমেটিক রিং আছে, হ্যালোয়ারিন কিন্তু সাইড চেনে হ্যালোজেনটা, তাই অ্যারাইলকিল হ্যালাইড বা সাইড চেন সাবস্টিটিউটেড হ্যালোয়ারিনস। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখবো হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ সেটা কেমন কার্বন, হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ সেই কার্বনটা কিন্তু sp3 সিঙ্গেল বন্ডেড কার্বন, হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ সেটা কিন্তু sp3 সিঙ্গেল বন্ডেড কার্বন, হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ সেই অ্যালকিল কার্বনটা কিন্তু sp3 সিঙ্গেল বন্ডেড কার্বন। ওকে, এরা হচ্ছে তোমার অ্যারাইলকিল হ্যালাইড। এবার এই অ্যারাইলকিল হ্যালাইডের মধ্যে একটা ফার্দার সাব ক্লাসিফিকেশন আছে, তারা হচ্ছে বেনজাইল হ্যালাইড। কারা তারা আবার দেখে নেওয়া যাক। বেনজাইল হ্যালাইড এটা হচ্ছে অ্যারাইলকিল হ্যালাইডের একটা সাব ক্লাসিফিকেশন, মানে সাইড চেইন এটা স্পেশাল কেস। বেনজাইল হ্যালাইড এরা কারা? তাহলে জানতে হবে বেনজাইল কার্বন কোনগুলো। বেনজিন রিং এর রেসপেক্টে প্রথম যে অ্যাটাচ কার্বনটা সাইড চেনে তাকে বলে বেনজাইলিক কার্বন, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে বেনজাইলিক কার্বন, এই পজিশনটার নাম হচ্ছে বেনজাইলিক পজিশন। বেনজিন রিং এর রেসপেক্টে প্রথম কার্বনটা মানে বেনজাইলিক কার্বন কোনটা? এইটা বেনজাইলিক কার্বন, এইটা বেনজাইলিক কার্বন, এইটা বেনজাইলিক কার্বন। বেনজিন রিং এর রেসপেক্টে যে প্রথম কার্বনটা সেটা হচ্ছে বেনজাইলিক কার্বন। এখন চেক করা যাক বেনজিন রিং এর রেসপেক্টে যে প্রথম কার্বনটা সেই প্রথম কার্বনে কি হ্যালোজেন আছে, অর্থাৎ বেনজাইলিক কার্বনে কি হ্যালোজেন আছে? হ্যাঁ, বেনজাইলিক কার্বনে হ্যালোজেনটা আছে, তো এটা কি নো ডাউট অ্যারাইলকিল হ্যালাইড। এটাই তো ড্র করেছি, প্রথমটাকে তো আবার ড্র করেছি, রিড ড্র করেছি, তাহলে এটা নো ডাউট অ্যারাইলকিল হ্যালাইড। কিন্তু অ্যারাইলকিল হ্যালাইড হলেও এটা একটা স্পেশাল কেস, কেমন? বেনজাইলিক, এই পজিশনে হ্যালোজেনটা, তাই এটা বেনজাইলিক হ্যালাইড, বেনজাইলিক হ্যালাইড। আচ্ছা, এইগুলো কি বেনজাইলিক হ্যালাইড? দেখে নেওয়া যাক। বেনজিনের রেসপেক্টে যে প্রথম কার্বন সেই প্রথম কার্বনটাতে কি হ্যালোজেনটা আছে?
বেনজিনের রেসপেক্টে প্রথম কার্বনটা এইটা, এখানে কি হ্যালোজেন আছে? না, এখানে তো নেই, তাহলে এটা বেনজাইলিক হ্যালাইড নয়, এটা নরমাল অ্যারাইলকিল হ্যালাইড। বেনজিনের রেসপেক্টে যে প্রথম কার্বন যেটা কিনা বেনজাইলিক কার্বন, সেই বেনজাইলিক কার্বনে কি হ্যালোজেন আছে? না, বেনজাইলিক কার্বনে হ্যালোজেন নেই, হ্যালোজেন অনেক দূরে আছে, তাই এটা নরমাল অ্যারাইলকিল হ্যালাইড। কিন্তু বেনজাইলিক কার্বনে কি হ্যালোজেনটা আছে? হ্যাঁ, বেনজাইলিক কার্বনেই হ্যালোজেনটা আছে, তাহলে এটা বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক কার্বনেই হ্যালোজেনটা আছে, হ্যাঁ, তাহলে এটা বেনজাইলিক হ্যালাইড। তাহলে বেনজাইলিক কার্বনে হ্যালোজেন থাকলে বেনজাইলিক হ্যালাইড। এখন দেখতে হবে এই বেনজাইলিক হ্যালাইডটা আবার কত ডিগ্রি, কি করে দেখবো? ডিগ্রি দেখার একই রুল, যে কার্বনটাকে বলছি বেনজাইলিক কার্বন, ওই কার্বনে আর কটা কার্বন আছে? সো বেনজাইলিক কার্বনটাতে ভালো করে দেখো, আর এই একটাই কার্বন আছে, বেনজাইলিক কার্বনটার সঙ্গে আর একটাই কার্বন আছে। তার মানে এই যে বেনজাইলিক কার্বনটা, এই বেনজাইলিক কার্বনটা 1 ডিগ্রি বেনজাইলিক কার্বন, এবং এটা হচ্ছে 1 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। পরেরটা ড্র করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। বেনজাইলিক কার্বনে হ্যালোজেন আছে কিনা দেখতে হবে। এটা বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বনেই হ্যালোজেন আছে, তার মানে এটাও বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক কার্বন এবং সেখানেই হ্যালোজেন আছে। এবার বেনজাইলিক কার্বনটা নিশ্চয়ই কোনটা বুঝতে পেরে গেছে। সো দিস ইজ দ্য বেনজাইলিক কার্বন, এইটা হচ্ছে তোমার বেনজাইলিক কার্বনটা, এটাই হচ্ছে তোমার বেনজাইলিক কার্বন, তাই তো? বেনজাইলিক কার্বন হচ্ছে বেনজিনের রেসপেক্টে প্রথম কার্বন। সো বেনজিনের রেসপেক্টে যে প্রথম কার্বন সেটা হচ্ছে বেনজাইলিক পজিশন, বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বনটা হচ্ছে বেনজাইলিক, এবং সেই বেনজাইলিকেই হ্যালোজেন আছে, তাই বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বন সেখানেই হ্যালোজেন আছে, তার মানে এটা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড। এটা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড, রাইট? এবার এই বেনজাইলিক হ্যালাইডটা কত ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড? দেখতেই পাচ্ছি এই বেনজাইলিক কার্বনের সঙ্গে একটা কার্বন আর দুটো কার্বন আছে। এটা আবার ফ্রি রেডিক্যাল ভেবো না, জাস্ট দুটো কার্বন বোঝাচ্ছি, একটা কার্বন আছে, দুটো কার্বন আছে, রাইট? তাহলে বেনজাইলিক কার্বনের দুটো কার্বন আছে, তার মানে এই বেনজাইলিক কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি বেনজাইলিক কার্বন, এবং এটা হচ্ছে 2 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। সিমিলারলি আর একটা দেখে নি, অবশ্যই বুঝতে পেরে গেছে আমি 3 ডিগ্রি ড্র করতে চলেছি। তাহলে এটা হচ্ছে এটা কি বেনজাইলিক হ্যালাইড? নো ডাউট বেনজাইলিক হ্যালাইড, কারণ বেনজিনের রেসপেক্টে প্রথম কার্বন, সেই প্রথম কার্বনেই আছে হচ্ছে হ্যালোজেনটা। বেনজিনের রেসপেক্টে যে ফার্স্ট কার্বন সেটাই হচ্ছে বেনজাইলিক কার্বন, তাই বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বনেই আছে হচ্ছে হ্যালোজেনটা, তাই এটাও একটা বেনজাইলিক হ্যালাইড। কিন্তু কত ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড? এই বেনজাইলিক কার্বনে আরো একটা কার্বন আছে, দুটো কার্বন আছে, তিনটে কার্বন আছে। তাহলে বেনজাইলিক কার্বনে যেহেতু তিনটে কার্বন আছে, তার মানে এই বেনজাইলিক কার্বনটা হচ্ছে বেসিক্যালি 3 ডিগ্রি বেনজাইলিক কার্বন, এবং তার জন্য এই বেনজাইলিক হ্যালাইডটা হচ্ছে 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। তাহলে আশা করি তুমি এখানে টোটাল ক্লাসিফিকেশনটা তোমার কাছে মাথা ঢুকে গেল। আমি একবার জাস্ট প্রথম থেকে দেখে নিচ্ছি। একদম শুরুতে ছিল হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেনের মধ্যে ছিল প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যেখানে কিনা হ্যালোজেনটা যে কার্বনে আছে সেই কার্বনটা sp3 কার্বন, সিঙ্গেল বন্ডেড কার্বন। তারপরে ছিল হচ্ছে ভিনাইল হ্যালাইড এবং অ্যালাইল হ্যালাইড, এরা হচ্ছে হ্যালো অ্যালকিনস। ভিনাইল হ্যালাইডে হ্যালোজেনটা sp2 কার্বনে অ্যাটাচ, যেটা কিনা ভিনাইল কার্বন, ডাবল বন্ডেড কার্বন। আর অ্যালাইল কার্বনে হ্যালোজেনটা আলফা কার্বনে অ্যাটাচ। কার আলফা কার্বনে? ভিনাইল গুলোর আলফা কার্বনে। ভিনাইল কার্বনের পাশের যে আলফা কার্বন, ভিনাইল কার্বনরা কারা? ভিনাইল কার্বনরা যে ডাবল বন্ডেড কার্বন। তাহলে ডাবল বন্ডেড যে ভিনাইল কার্বন গুলো, ডাবল বন্ডেড ভিনাইল কার্বনের ডাইরেক্টলি হ্যালোজেন অ্যাটাচ, ভিনাইল হ্যালাইড। কিন্তু ডাবল বন্ডেড ভিনাইল কার্বনের ডাইরেক্টলি হ্যালোজেন অ্যাটাচ, তার মানে এটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। কিন্তু এখানে ভিনাইল কার্বনের পাশের আলফা কার্বন, ভিনাইল কার্বনের পাশের আলফা কার্বন, সেই আলফা কার্বনে হ্যালোজেন অ্যাটাচ, তাই এটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড। এবার ওই আলফা অ্যালাইল কার্বনটা 1 ডিগ্রি হতে পারে, আলফা অ্যালাইল কার্বনটা 2 ডিগ্রি হতে পারে, আলফা অ্যালাইল কার্বনটা 3 ডিগ্রি হতে পারে। একই রকম ভাবে আমরা দেখলাম হ্যালো অ্যালকাইনস, যেখানে অ্যালকাইন কার্বনে কিন্তু হ্যালোজেনটা অ্যাটাচ, sp কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচ। ভিনাইল হ্যালাইড হলে sp2 কার্বনে হ্যালোজেন অ্যাটাচ, অ্যালাইল হ্যালাইড হলে sp3 কার্বনে হ্যালোজেন অ্যাটাচ। হ্যালোয়ারিনস, হ্যালোয়ারিনস এর মধ্যে দুটো হচ্ছে অ্যারাইল হ্যালাইড আর অ্যারাইলকিল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড হচ্ছে বেনজিন রিং এর ডাইরেক্টলি হ্যালোজেন অ্যাটাচ sp2 কার্বনে, তারা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। আর একটা হচ্ছে সাইড চেনে হ্যালোজেনটা অ্যাটাচ, বেনজিন রিং এর ডাইরেক্টলি নয়, সাইড চেনে হ্যালোজেন অ্যাটাচ, অ্যারাইলকিল হ্যালাইড। প্রত্যেকটাতে সাইড চেনে হ্যালোজেন অ্যাটাচ, অ্যারাইলকিল হ্যালাইড। এখানে হ্যালোজেনটা কিন্তু sp3 কার্বনে অ্যাটাচ, কারণ সাইড চেন কার্বনগুলো sp3 কার্বন। আর এই অ্যারাইলকিল হ্যালাইডেরই একটা স্পেশাল কেস হচ্ছে বেনজাইল হ্যালাইড। সেটা কি? বেনজাইলিক হ্যালাইড বা বেনজাইল হ্যালাইড। সেটা কি? বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বনটা যদি হয় সেখানেই হ্যালোজেন থাকে, যেটা কিনা একটা অ্যারাইলকিল হ্যালাইডই, কিন্তু বেনজিনের রেসপেক্টে ফার্স্ট কার্বন, যেটাকে আবার একটা আলাদা নাম দেওয়া হচ্ছে বেনজাইলিক কার্বন। তো বেনজাইলিক কার্বনে হ্যালোজেন থাকলে বেনজাইলিক হ্যালাইড, এবং এই বেনজাইলিক হ্যালাইড আবার 1 ডিগ্রি হতে পারে, বেনজাইলিক হ্যালাইড 2 ডিগ্রি হতে পারে, বেনজাইলিক হ্যালাইড 3 ডিগ্রি হতে পারে। সো দিস ইজ দ্য ওভারঅল ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালো অ্যারিনস। আমরা এরপরে মুভ করে যাচ্ছি এদের
যে কার্বন হ্যালোজেন বন্ডটা আছে সেই বন্ডের নেচারটা কেমন, আমাদের সেটা জানতে হবে। কারণ এখানে আছেই শুধু একদম পুরো কার্বন হ্যালোজেন বন্ড, এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো যাচ্ছি না, আমরা একদম কার্বন হ্যালোজেন বন্ডের নেচারে চলে যাচ্ছি। আমি যা যে এক্সাম্পল দেখলাম সেটা ছাড়াও আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেগুলোতে আর ঢুকছি না। কার্বন হ্যালোজেন বন্ডের নেচারটা কেমন? সো কার্বন হ্যালোজেন বন্ডের নেচারটা হচ্ছে পোলার নেচার। কেন পোলার নেচার? সে কার্বনটা যেমনই হোক, sp2 হোক, sp হোক, sp3 হোক, যাই হোক না কেন, কার্বনের সঙ্গে যখন হ্যালোজেনটা বন্ড করে আছে, আমরা জানি কি হ্যালোজেনটা কি, হ্যালোজেনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ। হ্যালোজেন গুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মক যে কোনো অ্যাটম, হ্যালোজেন গুলো হচ্ছে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, তো তড়িৎ ঋণাত্মক যে কোনো অ্যাটম সে কিন্তু বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার এই ক্যাপাবিলিটিকে আমরা বলি মাইনাস আই এফেক্ট। বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার এই এফেক্টটাকে, এই পাওয়ারটাকে আমরা বলি মাইনাস আই এফেক্ট, ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। তাহলে ইলেকট্রন পেয়ার গুলো বা বন্ড পেয়ার গুলো সব হ্যালোজেনের দিকে শিফট হয়ে গেল। তাহলে যদি হ্যালোজেনের দিকে সমস্ত বন্ড পেয়ার শিফট হয়ে যায়, তার মানে এই কার্বনটা sp হোক, sp2 হোক, sp3 হোক, যাই হোক, এই কার্বনটার কাছে তো একটা পার্শিয়াল প্লাস চার্জ চলে আসবে, কারণ ডেফিশিয়েন্ট হয়ে যাবে। আর এইদিকে বন্ড পেয়ার শিফট হয়ে যাওয়ার জন্য এদিকে একটা পার্শিয়াল মাইনাস চার্জ চলে আসবে, এবং এই কার্বনটা তার মানে ইলেকট্রনের ঘাটতি চলে আসছে, ইলেকট্রনের ডিফিসিয়েন্সি চলে যাচ্ছে। ইলেকট্রনের ডিফিসিয়েন্সি ওয়ালা এরকম কার্বনকে কি বলে? এরকম কার্বনকে বলে ইলেকট্রোফিলিক কার্বন। যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ডিফিসিয়েন্সি আছে, এরকম কার্বনকে বলা হয় ইলেকট্রোফিলিক কার্বন। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য বন্ড পেয়ার হ্যালোজেনের দিকে শিফটেড, তাই হ্যালোজেনের উপর একটা পার্শিয়াল মাইনাস চার্জ, আর কার্বনে ডেফিসিয়েন্সি চলে এসেছে পার্শিয়াল প্লাস চার্জ। মানে ক্লিয়ারলি এই বন্ডটা কেমন বন্ড হয়ে গেল? এই বন্ডটা হয়ে গেল একটা পোলার বন্ড, পোলার বন্ড বা ধ্রুবীয় বন্ধন। পোলার বন্ড হয়ে গেল, যার একদিকে প্লাস চার্জ আছে, একদিকে মাইনাস চার্জ আছে। এখন কথা হচ্ছে এই প্লাস মাইনাস চার্জের জন্য কি হবে, এরা কেমন ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, ভালো করে দেখবে। এদের রিঅ্যাকশনের নেচারটাই এরকম হবে। অলরেডি তো এ মাইনাস চার্জ, হ্যালোজেনটা তো অলরেডি মাইনাস চার্জ নিয়ে বসে আছে, তাহলে হ্যালোজেনটা সবসময় টেন্ডেন্সি থাকবে, অলরেডি তো আমি পার্শিয়াল মাইনাস চার্জ নিয়েই বসে আছি, এটা হচ্ছে পার্শিয়াল মাইনাস চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ আমি নিয়েই বসে আছি। কেননা আমি এটা করি, আমি বেরিয়েই যাই, বেরিয়ে যাই মানে আমি কার্বনকে ছেড়ে দিয়ে চলেই যাই পুরোপুরি মাইনাস চার্জটাকে নিয়ে, দ্যাট ইজ অ্যাজ এক্স মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস। তার মানে হ্যালোজেনটার টেন্ডেন্সি থাকবে, অলরেডি সেই ইলেকট্রোনেগেটিভ বলে বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে রেখেই বসে আছে, দিয়ে পার্শিয়াল মাইনাস চার্জ নিয়েই বসে আছে। যে কোনো রিঅ্যাকশনে ওর টেন্ডেন্সি থাকবে পুরোপুরি ফুল একটা মাইনাস চার্জ নিয়ে এই বন্ডটাকে ব্রেক করে দিয়ে, এই বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে এই বন্ডটাকে ব্রেক করে, এবং এই বন্ডের ইলেকট্রন পেয়ার যেটা আছে বন্ড পেয়ার, সেই বন্ড পেয়ারটাকে নিয়ে ফুল মাইনাস চার্জ হয়ে বেরিয়ে চলে যায়। এরকম ভাবে ফুল মাইনাস চার্জ হয়ে যেহেতু হ্যালাইডটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখায়, তাই এই হ্যালাইডটাকে বলা হয় লিভিং গ্রুপ। হ্যালাইডটাকে বলে লিভিং গ্রুপ। যে কোনো রিঅ্যাকশনে হ্যালাইডটা বেরিয়ে যেতে চায়, কারণ অলরেডি মাইনাস চার্জ নিয়ে বসে আছে, ও চায় একটা ফুল মাইনাস চার্জ নিয়ে নি। ফুল মাইনাস চার্জ মানে পুরো এই বন্ড পেয়ারটাকে নিয়ে নি, কারণ ও তো ইলেকট্রন অ্যাট্রাক্ট করতে পারে, ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ বলে ইলেকট্রন অ্যাট্রাক্ট করতে পারে, ও চায় পুরো এই বন্ড পেয়ারটাকে নিয়ে নি, পুরো বন্ড পেয়ারটাকে নিয়ে অ্যাজ এক্স মাইনাস বেরিয়ে চলে যায়, লিভিং গ্রুপ বলে তাই। আর তাহলে কার্বন থেকে একটা ভ্যালেন্সি চলে গেল, কার্বনের চারটে ভ্যালেন্সির একটা ভ্যালেন্সি চলে গেল, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। তাহলে এই কার্বনটা তখন আর একটা ভ্যালেন্সি কমপ্লিট করবে কি করে? চারটে ভ্যালেন্সির একটা তো কমে গেল। এই কার্বনের কাছে যারা অ্যাটাক করতে আসবে, যারা নতুন বন্ড বানাতে আসবে, তাদেরকে বলবো আমরা নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিওফাইল গুলো, কারণ নিউক্লিওফাইল আবার কারা? নিউক্লিওফাইল হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রন রিচ, ইলেকট্রনের ঘাটতি নেই, যাদের কাছে ইলেকট্রন প্রচুর আছে, ইলেকট্রনের রিচ যারা, তারাই হচ্ছে নিউক্লিওফাইল। এরা হচ্ছে তাহলে কি ইলেকট্রন রিচ। তাহলে ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল গুলো আসবে তখন কার্বনের সঙ্গে বন্ড বানাতে। কেন? কারণ কার্বনের ডেফিসিয়েন্সি আছে, কার্বনের ঘাটতি আছে। তাহলে এই নিউক্লিওফাইলের কাছে ইলেকট্রন রিচনেস আছে, ও আসবে ঘাটতি, দ্যাট ইজ ডেফিসিয়েন্সি আছে এরকম ইলেকট্রোফিলিক কার্বনের সঙ্গে বন্ড বানাতে। আর বন্ড বানালে সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপ এক্স মাইনাস ও তো বেরিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, ও বেরিয়ে চলে যাবে। তাহলে ইন জেনারেল এরা কেমন রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো তার একটা স্কিম দেখে নি। এরা যে রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো সেই স্কিমটা হচ্ছে এরকম, একটা মোটা মোটা স্কিম হচ্ছে এরকম। সিএক্স বন্ড ছিল, যেই থাক না কেন সঙ্গে সিএক্স বন্ড ছিল, নিউক্লিওফাইল অ্যাটাক করলো। নিউক্লিওফাইল কারা? যারা ইলেকট্রন রিচ। ইলেকট্রন রিচ মানে ওদের কাছে কি আছে? আইদার মাইনাস চার্জ আছে আর লোন পেয়ার আছে, তাই ওরা ইলেকট্রন রিচ। তাই ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল অ্যাটাক করলো। ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করলো? এই কার্বনটাকে অ্যাটাক করলো, কারণ এটা ইলেকট্রোফিলিক কার্বন।
কারণ ইলেকট্রোফিলিক কার্বনে এখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে। অ্যাটাক যেই করলো সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপ X মাইনাস বেরিয়ে চলে গেল। তার ফলে প্রোডাক্ট কি পাওয়া গেল? প্রোডাক্টে পাওয়া গেল কার্বনের সঙ্গে এখন নিউক্লিওফাইলটা জুড়ে গেছে আর X মাইনাস বেরিয়ে গেছে। এটা পাওয়া গেল প্রোডাক্ট। কার্বনের সঙ্গে নিউক্লিওফাইল জুড়ে গেছে আর X মাইনাস বেরিয়ে গেছে। নিউক্লিওফাইল অ্যাটাক করেছে ইলেকট্রোফিলিক কার্বনে, লিভিং গ্রুপ X মাইনাস বেরিয়ে চলে গেছে। এই রকম রিঅ্যাকশনসদেরকে জেনারেলি কি বলে? জেনারেলি বলে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কারণ নিউক্লিওফাইল এসেছে এবং লিভিং গ্রুপকে সাবস্টিটিউট করে দিয়েছে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কে কাকে রিপ্লেস করলো? কে কাকে সাবস্টিটিউট করে দিল? নিউক্লিওফাইলটা লিভিং গ্রুপকে সাবস্টিটিউট করলো। নিউক্লিওফাইলকে সে হচ্ছে ইলেকট্রন রিচ কেউ, মাইনাস চার্জ আছে, লোন পেয়ার আছে, ইলেকট্রন রিচ কেউ। ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল এসে লিভিং গ্রুপ হ্যালোজেন হ্যালাইড যেখানে এমনিও বেরিয়ে যেতে চাইছিল তাকে সাবস্টিটিউট করে দিল। সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে মেইনলি হ্যালোজেন মানে হ্যালো অ্যালকেন গুলো পার্টিসিপেট করে বিকজ অফ देयर কেমিক্যাল নেচার। হ্যালো অ্যালকেন গুলো কেমিক্যাল নেচার কেমন? হ্যালো অ্যালকেন গুলো কেমিক্যাল নেচার হচ্ছে কার্বনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, হ্যালোজেনটা ইলেকট্রন রিচ বিকজ অফ ইটস ইলেকট্রন নেগেটিভিটি। তার জন্য একটা পোলারিটি তৈরি হচ্ছে, আর পোলারিটি তৈরি হচ্ছে বলেই নিউক্লিওফাইল গুলো অ্যাটাক করতে আসছে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে। সো জেনারেল রিঅ্যাকশন তারা যেটা দেখাচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের জেনারেল রিঅ্যাকশন। আমরা শুরু করছি এখন যেটা আজকে আমরা প্রথম পার্টটা রাখতে চাইছি, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনস এর প্রিপারেশন কেমন করে করে। সো প্রিপারেশনস এর প্রথম যে মেথডটা সেটা হচ্ছে গ্রুপস প্রসেস। গ্রুপস প্রসেস হচ্ছে হ্যালো অ্যালকেনস এর প্রিপারেশনের ফার্স্ট মেথড। আমরা গ্রুপস প্রসেসে একটু ফোকাস করছি। সো গ্রুপস কি বলছে দেখা যাক। এখানে আমরা দেখে নিই, এই যে গ্রুপস প্রসেস বলছি, এখানে আমরা মেন কয়েকটা পয়েন্টটাকে দেখে নিই। গ্রুপস প্রসেসের মেন স্কিমটা কি? মেন স্কিম হচ্ছে একটা অ্যালকোহল থাকবে। মেন স্কিমটা ভালো করে দেখে নাও। মেন স্কিম হচ্ছে একটা অ্যালকোহল থাকবে, ঠিক আছে? অর্থাৎ অ্যালকোহল থেকে প্রিপারেশনটা হচ্ছে, এটা অ্যালকোহল আরওএইচ আছে, অ্যালকোহল আছে। অ্যালকোহলের সঙ্গে একটা এইচএক্স এর রিঅ্যাকশন হচ্ছে, হ্যালোজেন অ্যাসিড। এইচএক্স মানে HCl HBr HI, এদের রিঅ্যাকশন হচ্ছে। তার ফলে অ্যালকোহলের OH-টা রিপ্লেস হয়ে যাচ্ছে হ্যালোজেন X দিয়ে, দিয়ে হয়ে যাচ্ছে RX, আর ওয়াটার বেরিয়ে যাচ্ছে। যেহেতু ওয়াটার বেরিয়ে যাচ্ছে, এই রিঅ্যাকশনটা যেটাকে কিনা গ্রুপস প্রসেস বলছি আমরা, এই রিঅ্যাকশনটাকে আমরা ডিহাইড্রেশন রিঅ্যাকশনও বলবো। ডিহাইড্রেশন বা নিরুদন বিক্রিয়া, ডিহাইড্রেশন বা নিরুদন বিক্রিয়াও বলবো। কেন বলবো নিরুদন বিক্রিয়া বা ডিহাইড্রেশন? তার কারণটা হচ্ছে এই পার্টিকুলার রিঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল থেকে OH আর হ্যালোজেন অ্যাসিড থেকে H, এরা দুজনে জল তৈরি করে বেরিয়ে যাচ্ছে, আর OH এর জায়গায় হ্যালাইড X জয়েন করছে, দি অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন তৈরি করছে। মেন স্কিমটা আশা করি তোমার কাছে ক্লিয়ার। অ্যালকোহলের OH আর হ্যালোজেন অ্যাসিডের H, অ্যালকোহলের OH আর হ্যালোজেন অ্যাসিডের H, HF HBr, এরা দুজন জল তৈরি করে বেরিয়ে যাচ্ছে, তাই ডিহাইড্রেশন বা নিরুদন। এবং X মাইনাসটা জয়েন করে যাচ্ছে এই অ্যালকিল গ্রুপটার সঙ্গে, অর্থাৎ OH এর জায়গায়। OH এর জায়গাতে OH-টা যেই বেরিয়ে গেল, X মাইনাস হ্যালোজেন অ্যাসিডের যে X মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাস, ওই X মাইনাসে জয়েন করে গেল অ্যালকিল গ্রুপকে OH এর জায়গায়, হয়ে গেল একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা হচ্ছে জেনারেল স্কিমটা। এবারে আমরা এরকম একটা এক্সাম্পল দেখবো। চলো এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল কি লেখা আছে? ঠিক আছে, লেখাও আছে, বাট আমরাও দেখে নিই কয়েকটা। চলো আমরা আমাদের মতন করে দেখে, যেগুলো লেখা আছে লেখা থাক, আমরা আমাদের মতন দেখে নিই। সো কয়েকটা এক্সাম্পল দেখতে চলেছি। এক্সাম্পল নাম্বার 1, CH3CH2OH অ্যালকোহলকে নিয়েছি, সেম ওয়েতে দেখবো। প্লাস HCl দিলাম, ধরো HCl দিলাম, সঙ্গে ক্যাটালিস্ট লাগবে অ্যানহাইড্রাস বা অনার্দ্র ZnCl2, আর হিট করতে হবে। অনার্দ্র ZnCl2 বা অ্যানহাইড্রাস ZnCl2 ক্যাটালিস্ট লাগবে, হিট করতে হবে। তাতে কারা কারা বেরিয়ে যাচ্ছে সেম ওয়েতে দেখবো। OH, অ্যালকোহলের OH আর হ্যালোজেন অ্যাসিডের H, এরা ওয়াটার তৈরি করে বেরিয়ে যাচ্ছে, সেই পোরশনটা ওয়াটার তৈরি করে বেরিয়ে যাবে। আর অ্যালকিল হ্যালাইডটা এই কার্বনটাতে জয়েন করে যাবে, অ্যালকিল গ্রুপকে জয়েন করবে। তাহলে প্রোডাক্ট কি হবে? CH3CH2Cl জয়েন করলো, প্লাস ওয়াটার বেরিয়ে গেল, ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তাই ডিহাইড্রেশন বলবো। এখানে কত ডিগ্রি অ্যালকোহল ছিল? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই কার্বনটা ছিল 1 ডিগ্রি, তাই না? তার মানে এটা ছিল একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ OH-টা যে কার্বনে আছে সেই কার্বনের একটাই কার্বন আছে। মেন কার্বনটা কোনটা? ফাংশনাল গ্রুপ OH যে কার্বনে আছে ওটাই মেন কার্বন, ওই কার্বনের একটাই কার্বন আছে, সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে পেলাম হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড পেলাম, কারণ হ্যালোজেনটা ওই একই কার্বনেই ঢুকেছে, সেটা একটা 1 ডিগ্রি কার্বনই। চলো পরের রিঅ্যাকশনটা দেখি। পরেরটা 2 ডিগ্রি কে নিচ্ছি, একটা সেম ওয়েতে রিঅ্যাকশন করছি, বাট জাস্ট 2 ডিগ্রি কে নিচ্ছি। সো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল দেখতেই পাচ্ছি, এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন।
তাই এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ ওই কার্বনটাতে দুটো কার্বন অ্যাটাচড, তার সঙ্গে একই রকম ভাবে হ্যালোজেন অ্যাসিড দিলাম HCl, অ্যানহাইড্রাস ZnCl2 ক্যাটালিস্ট আছে অ্যাজ ইউজুয়াল। আর এখানে হিটটা অত বেশি না করলেও চলে, অল্প গরম করলেও চলে, দ্যাট ইজ ওয়ার্ম করলেও চলে। স্যার শুভশ্রী বলছে স্যার হাইড্রোজেন ওয়াটার তো তৈরি হয়েছে, তাহলে এখানে এটাকে ডিহাইড্রেশন রিঅ্যাকশন কেন বলছে? ওয়াটার তৈরি হয়েছে না, ওয়াটার বেরিয়ে গেছে, ওয়াটার রিঅ্যাক্ট্যান্ট থেকে বেরিয়ে গিয়ে তৈরি হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছে মানে ওয়াটার বেরিয়ে গেছে, রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যে OH আর H ছিল তারা বেরিয়ে গেছে, তাই ডিহাইড্রেশন। ওয়াটার তৈরি হয়েছে বলে নয়, ওয়াটার বেরিয়ে গেছে। আসলে কোত্থেকে বেরিয়ে গেছে? রিঅ্যাক্ট্যান্ট থেকে বেরিয়ে গেছে, তাই ডিহাইড্রেশন। রিঅ্যাক্ট্যান্টের মধ্যে দেখতে পাচ্ছি রিঅ্যাক্ট্যান্ট গুলোর মধ্যে OH আছে, H আছে, সো রিঅ্যাক্ট্যান্টের মধ্যে OH গ্রুপও আছে, রিঅ্যাক্ট্যান্টের মধ্যে H গ্রুপও আছে, তাই H এবং OH দুজনেই আছে এবং সেই কারণে এরা কম্বাইন করে ওয়াটার হয়ে বেরিয়ে গেছে, তাই ডিহাইড্রেশন। তো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল সেম ওয়েতে অ্যালকোহলের OH গ্রুপ আর হ্যালোজেন অ্যাসিড থেকে H, অ্যালকোহলের OH গ্রুপ আর হ্যালোজেন অ্যাসিড থেকে H, এরা ওয়াটার তৈরি করে বেরিয়ে যাচ্ছে। অ্যালকোহলের OH গ্রুপ আর হ্যালোজেন অ্যাসিড থেকে H, এরা ওয়াটার তৈরি করে বেরিয়ে যাচ্ছে, তাই এটাও একটা ডিহাইড্রেশন। তাতে কে কোথায় জয়েন করে যাচ্ছে দেখা যাক। এই হ্যালোজেনটা এই অ্যালকিল কার্বনটা জয়েন করে যাচ্ছে, যাক ওএইচটা যেখান থেকে বেরোলো ওইখানেই হ্যালাইডটা জয়েন করবে, সিম্পল ব্যাপার। ওএইচটা যেখান থেকে বেরোলো সেখানেই হ্যালোজেনটা জয়েন করবে। তাহলে কি তৈরি হলো? CH3CCH3, ওএইচটা যেখানে বেরোলো ওখান থেকে হ্যালোজেনটা জয়েন করলো আর ওয়াটারটা বেরিয়ে গেল, খুব ভালো কথা। এটা তৈরি হলো একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এটা 3 ডিগ্রি নিয়ে দেখে নেওয়া যাক এবার। 3 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি একটা, 3 ডিগ্রি অ্যালকোহল, একই রকম ভাবে এখানেও দিচ্ছি হ্যালোজেন অ্যাসিড, একই রকম ভাবে এখানেও হবে ডিহাইড্রেশন, অ্যালকোহল থেকে OH আর হ্যালোজেন অ্যাসিড থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে ওয়াটার তৈরি করে, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এই রিঅ্যাকশনটা দেখা যাচ্ছে হিটও করতে লাগে না, ওয়ার্মও করতে লাগে না, কোনো ক্যাটালিস্টও দিতে লাগে না, খালি রুম টেম্পারেচারেই নাকি এই রিঅ্যাকশনটা হয়ে যায়, ঘরের উষ্ণতাতেই রিঅ্যাকশনটা হয়ে যায়, রুম টেম্পারেচারে, কিচ্ছু লাগে না, হিট ওয়ার্ম কিচ্ছু লাগে না। তো অ্যাজ ইউজুয়াল হ্যালোজেনটা জয়েন করে যাবে, হ্যালোজেনটা জয়েন করবে কোথায়? হ্যালোজেনটা জয়েন করবে যে কার্বন থেকে OH-টা বেরিয়েছে সেই কার্বনে, অ্যালকোহল কার্বনে। তাহলে হ্যালোজেনটা জয়েন করে যাবে অ্যালকোহল কার্বনে, কারণ OH-টা তো ওখান থেকে বেরিয়ে গেল, তাহলে তৈরি হবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। হ্যালোজেনটা জয়েন করে গেল আর OH-টা বেরিয়ে গেছে ওয়াটার তৈরি করে, তাহলে তৈরি হলো এখানে একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে এখন আমরা এটা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে যে যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় সেখানে ক্যাটালিস্ট, হিট সবকিছু দিতে লাগে তবে কি রিঅ্যাকশন হয়। 2 ডিগ্রি অ্যালকোহল হলে সেখানে হিট অতটা না দিলেও চলে, ক্যাটালিস্ট লাগে, হিট অতটা না দিলেও চলে, অল্প একটু গরম করলেই চলে, ঠিক আছে। এই ধরনের রিঅ্যাকশনে কি সবসময় রিএজেন্ট হিসেবে অ্যানহাইড্রাস ZnCl2 এন্ড হিটই ইউজ হবে? যে রিঅ্যাকশনে যা রিএজেন্ট সেটাই ইউজ হবে, তাই এই রিঅ্যাকশনে HCl আর অ্যানহাইড্রাস ZnCl2 ইউজ করতে হবে। এই রিঅ্যাকশনে অ্যানহাইড্রাস ZnCl2 এবং HCl ইউজ করতে হবে, এই রিঅ্যাকশনে অন্য কিছু ইউজ হবে না, অন্য রিঅ্যাকশনে আবার অন্য কিছু ইউজ হবে। ওকে, তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তাহলে ছিল হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, ওখান থেকে তৈরি হলো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এখন দেখতে পাচ্ছি প্রথম রিঅ্যাকশনটাতে হিট, অ্যানহাইড্রাস ZnCl2 সবকিছু দেওয়া হয়েছে তবে কি রিঅ্যাকশন করেছে। পরেরটাতে অতটা হিট দিতে লাগেনি, অ্যানহাইড্রাস ZnCl2 ক্যাটালিস্ট লেগেছিল কিন্তু অতটাও হিট লাগেনি, অল্প একটু গরম করলে রিঅ্যাকশন হয়ে গেছে। লাস্টের রিঅ্যাকশনটাতে দেখতে পাচ্ছি না তো হিট লেগেছে না তো ক্যাটালিস্ট লেগেছে, রুম টেম্পারেচারে রিঅ্যাকশন হয়ে গেছে। এখান থেকে ক্লিয়ারলি কি বুঝতে পারা যায় কোন অ্যালকোহলটা সবথেকে বেশি রিঅ্যাক্টিভ? যে অ্যালকোহলটাতে কিছুই লাগছে না এমনি রিঅ্যাকশন হয়ে যাচ্ছে সেটাই সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, মানে 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। তাই 3 ডিগ্রি অ্যালকোহল কোন রকম ক্যাটালিস্ট, হিট এসব ছাড়াই রিঅ্যাকশন করে যাচ্ছে, কারণ 3 ডিগ্রি অ্যালকোহল সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, 1 ডিগ্রি সবথেকে কম রিঅ্যাক্টিভ। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছতে পারি? সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকোহল, অ্যালকোহল গুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার 3 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 1 ডিগ্রি অ্যালকোহল। এটা আমরা দেখতে পেলাম। এর কারণটা কি? কারণটা বুঝতে গেলে আমাদের মেকানিজমে ঢুকতে হবে। তো চলো ঢোকা যাক মেকানিজমে।
কারণ বুঝতে গেলে আমাদের এর মেকানিজমে ঢুকতে হবে। তো দেখি এখানে কি মেকানিজম দেখানো আছে। এই তো মেকানিজমের জায়গা আছে, আমরা মেকানিজমটাকে একটু দেখে নিই। মেকানিজমটা কি বলছে? মেকানিজম যদি আমরা শুরু করি 1 ডিগ্রিটাকে নিয়ে শুরু করছি, CH3 CH2OH। যেই আমরা হ্যালোজেন অ্যাসিড দিলাম, কি দিলাম? হ্যালোজেন অ্যাসিড, HCl দিলাম, ধরো হ্যালোজেন অ্যাসিড দিলাম মানে HCl দিলাম, বা যাই হোক HCl দিলাম। HCl থেকে আসে হচ্ছে H+, হ্যালোজেন অ্যাসিড থেকে কি তৈরি হবে? H+ তৈরি হবে। ওকে, এইখানে আছে অক্সিজেন গুলোর কাছে লোন পেয়ার, এই লোন পেয়ারটা H+ এর সঙ্গে বন্ধন তৈরি করবে, বন্ড বানাবে। এই স্টেপটাকে বলে প্রোটনেশন। কোন স্টেপটার কি নাম খেয়াল রাখতে হবে, এটাকে বলে প্রোটনেশন। কেন বলে? কারণ H+ মানে প্রোটন, আর প্রোটনটা অ্যাড হলো। প্রোটনটা অ্যাড হওয়াতে কি হয়ে গেল? তৈরি হয়ে গেল যে CH3 CH2, OH টা রইলো না, OH এর সঙ্গে H+ অ্যাড হয়ে গেছে, দিয়ে হয়ে গেছে OH2+, একটা লোন পেয়ারও চলে গেছে। তাহলে দুটো লোন পেয়ার ছিল অক্সিজেনের, অক্সিজেনের একটা লোন পেয়ার H+ এর সঙ্গে কম্বাইন করলো, দিয়ে OH কে বানিয়ে দিল OH2+, একটা লোন পেয়ার চলে গেছে, একটা লোন পেয়ারই আছে। এখন এই OH টা কেমন ছিল? এই OH টা ছিল বেসিক্যালি একটা বাজে লিভিং গ্রুপ, ও বেরোতে চায় না, ও তো বেরোবে তবে তো গিয়ে হ্যালোজেনটা ঢুকবে, ও বেরোতেই চায় না। সো এটা ছিল একটা বাজে বা পুয়ার লিভিং গ্রুপ, এ বেরোতেই চায় না, একে বের করা খুব ঝামেলা। কারণ OH যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হ্যালোজেনটা ঢুকতে পারবে না। কিন্তু যেই এটা OH2+ হয়ে গেল প্রোটনেশনের থ্রু দিয়ে, তখনই এটা হয়ে গেল একটা দারুণ লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ। এটা হয়ে গেল একটা গুড লিভিং গ্রুপ। কেমন করে হয়ে গেল? কেমন করে হয়ে গেল গুড লিভিং গ্রুপ? কারণ এখন এটা জল হয়ে গেছে, ওয়াটারই হয়ে গেছে, বেসিক্যালি H2ই হয়ে গেছে। দেখো তো H2 তো থাকতে চাইবে না, জল হয়ে বেরিয়ে যেতে চাইবে, তাহলে হয়ে গেল এটা একটা গুড লিভিং গ্রুপ। যেই গুড লিভিং গ্রুপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই ওয়াটারটা বেরিয়ে যাবে, এটাকেই আমরা ডিহাইড্রেশন বলেছিলাম। ওয়াটার বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি। সো ডিহাইড্রেশন, ওয়াটারটা মলিকুল থেকে বেরিয়ে গেল। যেই ওয়াটারটা মলিকুল থেকে বেরিয়ে গেল, এই কার্বনে একটা প্লাস চার্জ চলে আসবে, কারণ কার্বন থেকে ভ্যালেন্সি চলে গেল। তাহলে এখানে একটা প্লাস চার্জ চলে এসেছে, কারণ ওখানে যে ওয়াটারটা ছিল, এখানে তো বেসিক্যালি এই বন্ডের থ্রু দিয়ে ওয়াটারটা একটা ছিল, সো ওয়াটারটা বেসিক্যালি বেরিয়ে গেছে। ওয়াটারটা যেই বেরিয়ে গেছে, এখানে একটা প্লাস চার্জ চলে এসেছে। এই প্লাস চার্জ এসে যাওয়া মানে এটাতে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো? এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কারণ কার্বোক্যাটায়নের সঙ্গে একটাই কার্বন আছে, কার্বোক্যাটায়নের যে কার্বনে আছে তার সঙ্গে একটাই কার্বন আছে, তাই এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এবারে কি হবে? এই HCl এর তো Cl মাইনাসটাও বসে আছে না, Cl মাইনাস, এই Cl মাইনাসটা এইখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, কারণ Cl মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, ও নিউক্লিওফাইল হিসাবে জয়েন করার চেষ্টা করবে এই কার্বোক্যাটায়নটার সঙ্গে। যেই জয়েন করে গেল CH3 CH2Cl, আমরা বললাম অ্যালকিল হ্যালাইড তৈরি হয়ে গেছে, কারণ Cl মাইনাসের কাছে মাইনাস চার্জ ছিল, মাইনাস চার্জ যাদের কাছে থাকে তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলে থাকি। তো নিউক্লিওফাইলটা কার্বোক্যাটায়নে প্লাস চার্জ কার্বনে অ্যাটাক করলো, প্লাস চার্জ কার্বনটা তৈরি হয়েছিল কারণ লিভিং গ্রুপটা বেরিয়ে গেছিল। লিভিং গ্রুপটা প্রথমে ভালো ছিল না, তাকে ভালো বানানোর জন্য প্রোটনেশন করতে হয়েছিল। তাহলে লিভিং গ্রুপটা প্রথমে ভালো ছিল না, তাকে ভালো বানানোর জন্য প্রোটনেশন করতে হলো, H+ অ্যাড করতে হলো, H+ অ্যাড করে তাহলে ভালো লিভিং গ্রুপ হলো, ভালো লিভিং গ্রুপ বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন হলো, কার্বোক্যাটায়নের প্লাস চার্জে নিউক্লিওফাইল Cl মাইনাস জয়েন করে গেল, কার্বোক্যাটায়নের প্লাস চার্জে নিউক্লিওফাইল Cl মাইনাস জয়েন করে গেল, আমরা অ্যালকিল হ্যালাইড পেয়ে গেলাম। তার মানে মাঝখানে একটা কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হয়েছে, এটা হচ্ছে একটা কি পয়েন্ট। মাঝখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, যার থ্রু দিয়ে, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী যৌগ। এই ইন্টারমিডিয়েটটা হচ্ছে মেন জিনিস। এই ইন্টারমিডিয়েট যেটা তৈরি হচ্ছে মাঝখানে কার্বোক্যাটায়ন, এটা যদি খুব স্টেবল হয় তাহলে রিঅ্যাকশনটা, রিঅ্যাক্টিভিটি বেশি হবে। এটা যদি আনস্টেবল হয় তাহলে রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটি কমে যাবে। তো আমরা দেখি 1 ডিগ্রি থেকে তো দেখলাম, যদি 2 ডিগ্রি থেকে হতো, 1 ডিগ্রি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি 1 ডিগ্রি, ভালো করে দেখো কার্বোক্যাটায়নটা কেমন। এই অ্যালকোহল থেকে যে কার্বোক্যাটায়ন পাচ্ছি সেটা হচ্ছে CH3 CH2+, যেটা কিনা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আলটিমেটলি এই ওয়েস্টটা বেরিয়ে যাচ্ছে। কেমন করে বেরোচ্ছে মেকানিজমে ঢুকছে না, জাস্ট লিস্ট করছি। এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, 1 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ওয়েস্টটা প্রোটনেশন হয়ে বেরিয়েছে, এমনি এমনি বেরোয়নি, অবশ্যই প্রোটনেশন হয়ে বেরিয়েছে, একটু আগেই দেখেছি কেমন ভাবে বেরিয়েছে। তাহলে এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ওয়েচ গ্রুপটা যদি আলটিমেটলি ওয়াটার হয়ে বেরিয়ে যায়, তাহলে পাই আমরা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। একটা 2 ডিগ্রি অ্যালকোহল দেখছি, এই 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি একই রকম ভাবে ওয়েচ গ্রুপটা বেরিয়ে যায়,
তাহলে আমরা পাবো একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ওইটা বেরিয়ে গেছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। যদি এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেখছি, 3 ডিগ্রি অ্যালকোহল দেখছি, এটা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আলটিমেটলি OH গ্রুপটা প্রোটনেশন এসব হয়ে গিয়ে বেরিয়ে যায়, OH2 প্লাস তৈরি করবে, দিয়ে বেরিয়ে যাবে আলটিমেটলি 3 ডিগ্রি অ্যালকোহল ছিল, ওটা বেরিয়ে গেল, তাহলে আমরা পাবো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। OH টা বেরিয়ে গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, যে কার্বন থেকে OH গেছে সেই কার্বনেই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, যে কার্বন থেকে OH গেছে সেখানেই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কি? অলরেডি আমরা ক্লাস 11 থেকে পড়ে আসছি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কি, কোন কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল। সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। তার মানে কার্বোক্যাটায়নের মধ্যে কোন কার্বোক্যাটায়নটা সব থেকে স্টেবল? এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল, আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা লিস্ট স্টেবল, স্টেবলই নয়। 2 ডিগ্রিটা মাঝামাঝি, ইন্টারমিডিয়েট, মিডিয়াম স্টেবল, মিডিয়াম স্টেবল। তাহলে যে কার্বোক্যাটায়ন স্টেবল সেই কার্বোক্যাটায়ন তৈরি করার টেন্ডেন্সি বেশি দেখাবে, তাই 3 ডিগ্রি অ্যালকোহলটা মোস্ট রিঅ্যাক্টিভ, কারণ ও স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারছে। অবশ্যই কার্বোক্যাটায়নে কিন্তু রিঅ্যাকশনটা থামবে না, এরপরে ওই Cl- গুলো অ্যাটাক করবে, Cl- অ্যাটাক করে এখানে আবার Cl- ঢুকবে, এখানে Cl- ঢুকবে, এখানে Cl- ঢুকবে, এই স্টেপটা হবে সবগুলোতেই। অর্থাৎ এখানে স্টেপটা থামেনি, কিন্তু ইন্টারমিডিয়েটটা যদি স্টেবল হয় তাহলে আমরা বলবো স্টার্টিং অ্যালকোহলটা রিঅ্যাক্টিভ। এটা হচ্ছে আমাদের লজিক, ইন্টারমিডিয়েট যদি স্টেবল হয় তাহলে স্টার্টিং অ্যালকোহল রিঅ্যাক্টিভ। সেটা বোঝার জন্য আমরা কার্বোক্যাটায়ন অবধি ড্র করেছি, বাট এখানে রিঅ্যাকশন শেষ হয় না। রিঅ্যাকশন কোথায় শেষ হয় আমরা আগেই দেখেছি, রিঅ্যাকশন যখন শেষ হয় তখন হ্যালোজেনটা তারপরে কার্বোক্যাটায়নে অ্যাটাক করে, তারপরে রিঅ্যাকশন শেষ হয়, রাইট? তার মানে এই সব করাতে হ্যালোজেনটা কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে এবং তারপরে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারমিডিয়েটটা সবথেকে বেশি স্টেবল, তার যে অ্যালকোহলটা সেটা সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। তাই 3 ডিগ্রি অ্যালকোহল হবে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, 2 ডিগ্রি অ্যালকোহল হবে মিডিয়াম রিঅ্যাক্টিভ, and 1 ডিগ্রি অ্যালকোহল হবে লিস্ট রিঅ্যাক্টিভ। তাহলে যে কিনা সব থেকে কম রিঅ্যাক্টিভ তারই তো হিট, ক্যাটালিস্ট সব লাগবে। যে মিডিয়াম রিঅ্যাক্টিভ তার একটু কম হিটেও কাজ চলবে। যে লিস্ট মোস্ট রিঅ্যাক্টিভ, 3 ডিগ্রি মোস্ট রিঅ্যাক্টিভ, সেই মোস্ট রিঅ্যাক্টিভের তো রুম টেম্পারেচারেই কাজ মিটে যাবে, কারণ ও মোস্ট রিঅ্যাক্টিভ, মোস্ট স্টেবল অ্যালকোহল, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে রিঅ্যাকশনটা করে। তাই মোস্ট রিঅ্যাক্টিভ যেহেতু মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, তাই ও রুম টেম্পারেচারেই রিঅ্যাকশনের ঝামেলা মিটে যাচ্ছে। তাহলে আমরা যেখানে পড়ছিলাম যে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকোহল গুলো কি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এর পিছনে মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে এই অ্যালকোহল গুলো যে ইন্টারমিডিয়েট তৈরি করছে, যে অন্তর্বর্তী যৌগ ইন্টারমিডিয়েট, যে ইন্টারমিডিয়েট তৈরি করছে, যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি করছে, সেই কার্বোক্যাটায়নদের স্টেবিলিটি অর্ডারটা ওই সেম অর্ডার, কার্বোক্যাটায়ন গুলোর স্টেবিলিটি অর্ডারও সেম অর্ডার। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, তাই 3 ডিগ্রি অ্যালকোহল বেশি রিঅ্যাক্টিভ। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মিডিয়াম স্টেবল, তাই 2 ডিগ্রি অ্যালকোহল মিডিয়াম রিঅ্যাক্টিভ। 1 ডিগ্রিটা লিস্ট স্টেবল, তাই 1 ডিগ্রিটা লিস্ট রিঅ্যাক্টিভ। তো এটা হয়ে গেল আমাদের তাহলে কার্বোক্যাটায়ন গুলো কেমন রিঅ্যাক্টিভ তার উপরে ডিপেন্ড করছে, অ্যালকোহল গুলো কেমন, কার্বোক্যাটায়ন গুলো কেমন স্টেবল তার উপরে ডিপেন্ড করছে অ্যালকোহল গুলো কেমন রিঅ্যাক্টিভ। এখানে আমরা আরো একটা জিনিস ইউজ করেছি, আরো একটা রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখতে হবে। এখানে আমরা খালি HCl দিয়ে রিঅ্যাকশন দেখেছি, তাই না? রিঅ্যাক্টিভিটি অর্ডার, এখানে HCl ছাড়া তো HBr ও ইউজ হতে পারে, HI ও ইউজ হতে পারে, তাই না? HCl ছাড়া HBr, HI সবাই তো HX বেসিক্যালি, তাই না? এরা সবাই তো HX। তাহলে HX হিসাবে HCl ইউজ হতে পারে, আমরা খালি HCl দিয়ে দিয়েছি। HCl দিয়ে দেখেছি মানে আমরা এই যে রিঅ্যাকশন গুলো দেখলাম, আমরা বেসিক্যালি বলতে পারি এই রিঅ্যাকশন গুলো বেসিক্যালি আমরা কি দেখলাম বলতো? এগুলো সব দেখেছি আমরা ক্লোরিনেশন। এগুলো যা কিছু দেখেছি সবই দেখেছি ক্লোরিনেশন, কারণ ক্লোরিন অ্যাড হয়েছে আলটিমেটলি, রাইট? এই সব কটা রিঅ্যাকশন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে যে কটা রিঅ্যাকশন দেখলাম সব কটা রিঅ্যাকশন হচ্ছে বেসিক্যালি ক্লোরিনেশন দেখেছি, কারণ আলটিমেটলি ক্লোরিনটা গিয়ে অ্যাড হয়েছে, ক্লোরিনটা গিয়ে অ্যাড হয়েছে। একই রকম ভাবে ব্রোমিনে অ্যাড হতে পারে, একই রকম ভাবে আয়োডিনে অ্যাড হতে পারে, রাইট? তাহলে ব্রোমিন, আয়োডিন এরাও অ্যাড হলে ব্রোমিনেশন বা আয়োডিনেশন বলবো। তাহলে HCl দিলাম, HBr দিলাম, HI দিলাম, এদের মধ্যে আবার কে বেশি রিঅ্যাক্টিভ? এদের মধ্যে আমরা জানি যে লেফট টু রাইটে যদি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে ফলো করো, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন সাইজ আস্তে আস্তে কি হয়?
সাইজ অফ হ্যালোজেন বেড়ে যায়, হ্যালোজেনের সাইজ বেড়ে যায়, কারণ ওপর থেকে নিচে আমরা জানি সাইজ বাড়ে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওপর থেকে নিচে আমরা জানি যে কোনো গ্রুপ বরাবর ওপর থেকে নিচে সাইজ বেড়ে যায়। তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সাইজ বেড়ে যাচ্ছে। সাইজ যদি বেড়ে যায়, এবার হাইড্রোজেন তো স্মল সাইজ, হাইড্রোজেন তো সাইজে কোনো চেঞ্জ নেই, তার মানে একজন স্মল তার সঙ্গে স্মল ছিল, তারপরে স্মল লার্জ হয়ে গেল, তারপরে স্মল লার্জার হয়ে গেল, তার মানে মিসম্যাচ, সাইজের মিসম্যাচও বেড়ে যাচ্ছে। সাইজ হ্যালোজেনের যত বেড়ে যাচ্ছে, হাইড্রোজেনটা ছোট সাইজে ছিল, তাই সাইজ মিসম্যাচও বাড়ছে। সাইজের যদি মিসম্যাচ হয়ে যায়, তাহলে অরবিটাল গুলোর মধ্যে ওভারল্যাপ খারাপ হয়ে যাবে, অর্থাৎ ওভারল্যাপ কমছে। অরবিটাল গুলোর মধ্যে ওভারল্যাপ কমে গেলে কোভ্যালেন্ট বন্ডের স্টেবিলিটি বা বন্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে, বন্ড স্ট্রেংথ কমে যাচ্ছে। তাহলে যে বন্ডের স্ট্রেংথ কম, সেই বন্ডই বেশি তাড়াতাড়ি ভাঙবে এবং মোর রিঅ্যাক্টিভ হবে, তার মানে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। বন্ডের স্ট্রেংথ কমে যাওয়া মানে ইজিলি ভেঙে যাবে এবং রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের লজিক। লজিকটা ভালো করে বুঝে নাও। হ্যালোজেনের সাইজ যত বাড়ছে, হাইড্রোজেনের সঙ্গে মিসম্যাচিং তত বাড়ছে, কারণ হাইড্রোজেন স্মল সাইজ, তাই হাইড্রোজেন ক্লোরিনের সাইজে ম্যাচিং আছে, কিন্তু হাইড্রোজেন আয়োডিনের সাইজে ম্যাচিং নেই। তাই মিসম্যাচ যত বাড়ছে, তত অরবিটাল গুলোর মধ্যে ওভারল্যাপ হচ্ছে না ভালো মতন, মিসম্যাচ হয়ে যাচ্ছে সাইজে। ওভারল্যাপ যদি ভালো না হয়, তাহলে বন্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে, বন্ড উইক হয়ে যাচ্ছে, আর উইক বন্ডই তো ইজিলি ব্রেক করে যাবে, আর ইজিলি ব্রেক করলেই তো আমরা বলবো বেশি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভিটি দেখাতে গেলে বন্ডকে তো ইজিলি ব্রেক করতে হবে, তাই না? H+ ক্যালোরা হতে হবে, I- ক্যালোরা হতে হবে। তো যত ইজিলি বন্ড ব্রেক করবে, তত আমরা বলবো বেশি রিঅ্যাক্টিভ। তার মানে HI হচ্ছে এদের মধ্যে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। ক্লিয়ার? HCl হচ্ছে সবথেকে কম রিঅ্যাক্টিভ। তাহলে অ্যালকোহল গুলোর মধ্যে 3 ডিগ্রি সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হলো, অ্যালকোহল গুলোর মধ্যে 3 ডিগ্রি সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, আর HX গুলোর মধ্যে HI সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। ক্লিয়ার হয়েছে? HI টা হচ্ছে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ। তাহলে আচ্ছা, তার মানে HCl দিয়ে যেরকম আমরা ক্লোরিনেশন করলাম, HBr দিয়ে ব্রোমিনেশন হয়ে যাবে, HI দিয়ে অ্যাডিনেশন হয়ে যাবে। তো একটা ব্রোমিনেশন, একটা অ্যাডিনেশন এক্সাম্পল দেখে নিই আমরা, চলো দিয়ে আমরা আজকের মতন ক্লাসটাকে ড্রপ করব। একটা ব্রোমিনেশন দেখবো, একটা অ্যাডিনেশন দেখবো, একদম ক্লোরিনেশনের মতনই। ব্রোমিনেশন, ওই ধরো 1 ডিগ্রি অ্যালকোহল ইথানলকে নিয়ে নিচ্ছি, এখন আমরা HBr দিচ্ছি, মেকানিজম সেম হইতেই হবে, মেকানিজমে যাচ্ছি না, তাই এই ওয়াটার বেরিয়ে যাবে একই রকম ভাবে এবং ব্রোমিনটা জয়েন করবে। অবভিয়াসলি এখানেও অ্যানহাইড্রাস ZnCl2 লাগবে অ্যাজ ক্যাটালিস্ট, হিট করতে লাগবে, কারণ 1 ডিগ্রি অ্যালকোহল গুলো অতটা আবার রিঅ্যাক্টিভ নয়, রিঅ্যাক্টিভ না হলে ওদের জন্য আমার হিট লাগে। 1 ডিগ্রি অ্যালকোহল গুলো অতটা রিঅ্যাক্টিভ না, ওদের জন্য হিট, ক্যাটালিস্ট সবকিছু লাগে। তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হবে, সঙ্গে ওয়াটার যেহেতু বেরিয়ে গেল তাই ডিহাইড্রেশন বলবো, তৈরি হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ব্রোমিনেশন হলো কারণ ব্রোমিন জয়েন করেছে। একই রকম ভাবে 2 ডিগ্রি 3 ডিগ্রির জন্য হবে, দেখাচ্ছি না সেগুলো আর। আয়োডিনেশন, আয়োডিনেশনে তাহলে কি দেবো? ক্লোরিনেশনে HCl দিই, ব্রোমিনেশনে HBr দিলাম, আয়োডিনেশনে HI দেবো। সো দেয়া হলো HI। HI দিলে একই রকম ভাবে OH এবং H ওয়াটার তৈরি করে বেরোবে, আর আয়োডিনটা OH এর জায়গায় জয়েন করবে। কিন্তু যেহেতু HI রিঅ্যাক্টিভ, HI আবার রিঅ্যাক্টিভ, যদিও 1 ডিগ্রি অ্যালকোহলটা তো রিঅ্যাক্টিভ নয়, কিন্তু HI টা আবার রিঅ্যাক্টিভ, তার কারণে এখানে শুধুমাত্র হিট করলেই হবে বা শুধুমাত্র রিফ্লাক্স করলেই হবে, ক্যাটালিস্ট এখানে লাগছে না, কারণ HI টা আবার হাইলি রিঅ্যাক্টিভ। তো OH এর জায়গায় I টা জয়েন করে যাবে, ওয়াটার অ্যাজ ইউজুয়াল বেরিয়ে যাচ্ছে। এবারে এখানে HI কেমন করে দিতে হয়? HI দেওয়ার দুটো পদ্ধতি আছে, আইদার 57% HI কে ইউজ করতে হবে, অথবা HI কে ইন সিটু প্রিপারেশন করে নিতে হবে। ইন সিটু প্রিপারেশন মানে ডাইরেক্টলি HI অ্যাড করা হবে না, পরিবর্তে অ্যাড করা হবে হচ্ছে KI এবং 95% ফসফরিক অ্যাসিড। ডাইরেক্টলি HI অ্যাড করা হবে না, অ্যাড করা হবে KI এবং 95% ফসফরিক অ্যাসিড, যারা বিকারের মধ্যে HI তৈরি করে নেবে এবং ওই তৈরি হওয়া HI টা গিয়ে রিঅ্যাকশনটা এখানে কন্টিনিউ করবে। অর্থাৎ আমরা জাস্ট স্যার ফ্লুরিন দিয়ে কেন করবো না, মানে ওটা দিতে কি করা যায় না, ফ্লুরিন আরো বন্ড স্ট্রং না, কি দেখলি? HCl এর বন্ড স্ট্রং তাই রিঅ্যাক্টিভ নয়, HBr এর বন্ড উইক তাই রিঅ্যাক্টিভ, HI এর বন্ড আরো উইক তাই আরো বেশি রিঅ্যাক্টিভ, তার মানে HF এর বন্ড তো আরো স্ট্রং, কি করে রিঅ্যাকশন করবো? বন্ড তো ব্রেকই হতে চাইবে না। HF এর H আর F সাইজে দুজনেই স্মল, F ও স্মল, H ও স্মল, স্মল স্মল, দারুণ ওভারল্যাপ, দারুণ বন্ড স্ট্রেংথ, ব্রেকই হবে না, হিটের পর হিট দিতে হবে, ব্রেকই হবে না বন্ড।
HRF বন্ড ব্রেক না হলে কেমন করে সে রিঅ্যাক্ট করবে, নাম্বার 1 রিজন, তাই HF ইউজ করা হয় না। নাম্বার 2 রিজন, HF একটু আনএনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, HF এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়, পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ এনভায়রনমেন্টে প্রচুর হ্যাজার্ডস আছে HF এর, ঠিক আছে, তাই HF কে আমরা অ্যাভয়েড করি। ওকে, আচ্ছা, তাহলে ইন সিটুতে HI কে তৈরি করতে হবে, HI কে ইন সিটুতে কেমন করে তৈরি করতে হবে, KI আর 95% ফসফরিক অ্যাসিড, KI এবং 95% ফসফরিক অ্যাসিড ইউজ করলে তৈরি হয়ে যাবে হচ্ছে HI। সেই HI কে দিয়ে আমরা রিঅ্যাকশন করতে পারি, মানেটা কি, মানে বিকার নিতে হবে, বিকারের মধ্যে ডাইরেক্ট HI দিলে হলে 57% HI কে দিতে হবে, বিকার নিয়ে তার মধ্যে ডাইরেক্টলি HI কে দিতে হলে 57% HI দিতে হবে, দিয়ে অ্যালকোহলটা দিতে হবে। আর যদি ডাইরেক্টলি HI না দিই তাহলে এতটা কনসেন্ট্রেটেড HI পাওয়া একটু ডিফিকাল্ট, তখন কি করতে হবে, বিকারের মধ্যে KI দিতে হবে, বিকারের মধ্যে 95% ফসফরিক অ্যাসিড দিতে হবে, বিকারের মধ্যে যেই আমি KI অ্যাড করলাম আর 95% ফসফরিক অ্যাসিড অ্যাড করলাম, ওরা বিকারের মধ্যে তৈরি করে নিল HI, তারপরে আমি বাইরে থেকে অ্যালকোহলটা অ্যাড করলাম, অর্থাৎ HI অ্যাড করলাম না, বিকারের মধ্যে HI কে তৈরি করে নেওয়া হলো, একে বলে ইন সিটু প্রিপারেশন। অর্থাৎ এমন একটা রিয়েজেন্ট যেটা আমার লাগবে, মেন রিয়েজেন্টটা কে লাগবে, মেন রিয়েজেন্ট তো KI বা ফসফরিক অ্যাসিড লাগবে না, মেন লাগবে HI, কিন্তু HI কে ডাইরেক্টলি দিচ্ছি না, HI কে বিকারের মধ্যে অন্য একটা রিঅ্যাকশনের থ্রু দিয়ে তৈরি করে নিচ্ছি, যেরকম KI HCpO4 দিচ্ছি, HI তৈরি হচ্ছে বিকারে, বিকারে তৈরি হওয়া HI, তার মধ্যে অ্যালকোহল দিচ্ছি, ওই তৈরি হওয়া HI গিয়ে অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করে আয়োডিনেশনটা কমপ্লিট করছে। এইভাবে বিকারের মধ্যে কোন একটা রিয়েজেন্ট তাকে তৈরি করে নেওয়ার মেথডকে বলা হয় ইন সিটু প্রিপারেশন। ডাইরেক্টলি অ্যাড করাকে অ্যাভয়েড করা হচ্ছে, কারণ ডাইরেক্টলি অ্যাড করতে গেলে হাইলি কনসেন্ট্রেটেড HI অ্যাড করতে হতো, যেটা আবার সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো আমরা তাহলে হ্যালো অ্যালকেন হ্যালোরিনের একদম বেসিক ক্লাসিফিকেশন দেখলাম, এবং তার সঙ্গে প্রিপারেশনের সবথেকে ইম্পর্টেন্ট মেথড গ্রুপস প্রসেস আমরা এখানে শেষ করছি। এর মাঝে বেশ কিছু রেকর্ডেড ক্লাসেস থাকবে, সেই ক্লাসেসগুলো ফলো করো, যাতে সলিউশন একদিকে শেষ হয়ে গেছে, আমাদের পুরো সলিউশন আমাদের কমপ্লিট ওভার, সলিউশনের নিউমেরিক্যাল আসবে এর মধ্যে, সলিউশনের নিউমেরিক্যাল ছাড়া হ্যালো অ্যালকেন হ্যালোরিনের একটা দুটো রেকর্ডেড ক্লাসের মধ্যে চলে আসবে, রেকর্ড ক্লাসগুলো ফলো করো। আদারওয়াইজ আমরা একই রকম ভাবে নেক্সট স্যাটারডে তোমাদের সঙ্গে আবার লাইভ ক্লাসে দেখা হচ্ছে। আজকের ক্লাসটা আমরা শেষ করছি এখানে, সলিউশনের টোটাল ভিডিও কমপ্লিট, সলিউশন চ্যাপ্টার পুরো কমপ্লিট, সলিউশন চ্যাপ্টারকে সকলে পড়ে নিও, এবং তোমরা হ্যালো অ্যালকেন হ্যালোরিন পড়া কিন্তু এখন থেকে শুরু করে দাও, কারণ না হলে অনেক বড় চ্যাপ্টার, অর্গানিকের বিশাল ডিফিকাল্ট চ্যাপ্টার, এটা এখন থেকে পড়া শুরু করে দাও। মাঝখানে যে ক্লাসেসগুলো আসতে থাকবে সেগুলো মাঝে মাঝে ফলো করো, আবার স্যাটারডেতে আমাদের অ্যাপে যে লাইভ ক্লাস হয় সেটাও তোমরা জয়েন করে যাও। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। টেক কেয়ার, টাটা এন্ড গুড নাইট।